नमः श्री यतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস ও সাংস্কৃতিক কেন্দ্র থেকে পরিচালিত মধ্যস্তরীয় সংস্কৃত ভাষা শিক্ষার এই পাঠ্যক্রমে সকলকে স্বাগত। শুভ সন্ধ্যা। আমার কথা শোনা যাচ্ছে ক্লিয়ার আজকে? হ্যাঁ স্যার, ক্লিয়ার আছে। হ্যাঁ স্যার, শুভ সন্ধ্যা স্যার। ঠিক আছে। আচ্ছা, আগের দিনের ক্লাসে আমরা কি দেখেছিলাম? আমরা দেখলাম যে কোন কারকে কোন বিভক্তি হয়, সেখানে দুটো ভাগ করেছিলাম, উক্ত এবং অনুক্ত। উক্ত অনুক্ত মানে কি না, ক্রিয়ার দ্বারা উক্ত, ক্রিয়ার দ্বারা অনুক্ত। ঠিক আছে? যেমন রামঃ মন্ত্রম লিখতি, এই বাক্যতে লিখতি ক্রিয়াপদটা কাকে বোঝাচ্ছে? রামকে বোঝাচ্ছে। তাহলে ক্রিয়াপদের দ্বারা উক্ত কি হলো? রাম। রাম উক্ত হয়ে গেল। আবার রামঃ মন্ত্রম লিখতি, এই বাক্যতেই দেখুন লিখতি ক্রিয়াপদটা কিন্তু মন্ত্রকে বলছে না। মন্ত্র আছে, রামঃ মন্ত্রম লিখতি, লিখতি ক্রিয়াপদটা রামকে যেমন বলছে সেরকম মন্ত্রকে বলছে না। তাহলে মন্ত্রটা হয়ে গেল অনুক্ত। এই হচ্ছে উক্ত অনুক্তের ব্যাপার, ক্রিয়াপদের দ্বারা উক্ত, ক্রিয়াপদের দ্বারা অনুক্ত। এবার নিয়ম কি দেখেছিলাম না, উক্ত মাত্রে প্রথমা হয়। যে কারকই হোক না কেন, 6টা কারক আছে: কর্তৃকারক, কর্মকারক, করণকারক, অপাদানকারক, সম্প্রদানকারক, অধিকরণকারক। 6টা কারকই যদি উক্ত হয় তাহলে প্রথমা হয়, সেখানে প্রথমা বিভক্তি হয়। আর অনুক্ত হলে সেখানে ভিন্ন ভিন্ন বিভক্তি রয়েছে। যেমন অনুক্ত কর্মে দ্বিতীয় বিভক্তি রয়েছে, অনুক্ত কর্তায় এবং অনুক্ত করণে তৃতীয় বিভক্তি রয়েছে, অনুক্ত সম্প্রদানে চতুর্থী বিভক্তি রয়েছে, অনুক্ত অপাদানে পঞ্চমী, অনুক্ত অধিকরণে সপ্তমী, আর ষষ্ঠী বিভক্তি সম্বন্ধ অর্থে হয়। এইগুলো দেখেছিলাম। তারপরে কি দেখেছিলাম না, কৃদন্ত যোগে ষষ্ঠী। কৃদন্ত যোগে ষষ্ঠীর প্রয়োগটা কি করে হয় সেটা দেখেছিলাম। যেমন রামঃ মন্ত্রস্য লেখনম করোতি, এই সাধারণ বাক্য কি হয়? রামঃ মন্ত্রম লিখতি, রাম কর্তা, মন্ত্র কর্ম, লিখতি ক্রিয়া। এবারে যদি আমি লিখতির জায়গায় লেখনম করোতি এটা বলি, তখন লেখনম এইটা হয়ে যাচ্ছে, এটা কৃদন্ত শব্দ। লেখনম এখানে কি প্রত্যয় আছে? লিউট প্রত্যয়। লিউট প্রত্যয়। লিউট প্রত্যয় একটি কৃত প্রত্যয়। তাহলে লেখনম এই শব্দটা কৃদন্ত শব্দ। কৃদন্ত শব্দের যোগে কৃদন্ত শব্দের যেটা কর্ম, সেখানে ষষ্ঠী বিভক্তি হয়। এটা একটা নিয়ম রয়েছে। আমরা যে স্টাডি মেটেরিয়ালটা শেয়ার করেছিলাম সেখানে নিয়মটা লেখা ছিল। তো সেই নিয়ম অনুসারে তাহলে কি হবে না, মন্ত্র এই যে শব্দটা রয়েছে, কার কি লিখছে? মন্ত্র লিখছে। লেখনম এই যে কৃদন্ত শব্দটা, তার কর্ম কি? মন্ত্র। তাহলে কৃদন্ত শব্দের যোগে কৃদন্ত শব্দের যে কর্ম মন্ত্র, সেখানে হয়ে যাচ্ছে ষষ্ঠী বিভক্তি। সেই জন্য কি বাক্য হচ্ছে? রামঃ মন্ত্রস্য লেখনম করোতি। রামঃ মন্ত্রস্য লেখনম করোতি। রামঃ মন্ত্রম লেখনম করোতি, এই বাক্যটা কিন্তু ভুল। এইরকম বাক্য অনেকে প্রয়োগ করে। মানে যারা শুধু সম্ভাষণ সংস্কৃত শিখেছে, আমি দেখেছি যারা ধরুন শুধু সম্ভাষণ সংস্কৃত জানে, সংস্কৃত ভারতী টারতীর দ্বারা শিখেছে, এরকম লোকও আমি দেখেছি এই ভুলটা করে। এই যে কৃদন্ত যোগে ষষ্ঠী, এই ভুলটা প্রচুর লোকে করে। এই জন্য সবসময় মাথায় রাখবেন, কৃদন্ত প্রত্যয়ের যোগ থাকলে তার কর্মে ষষ্ঠী হয়, তার কখন আর কর্মে দ্বিতীয় বিভক্তি হয় না। তাই রামঃ মন্ত্রম লেখনম করোতি এটা পুরোপুরি ভুল। রামঃ মন্ত্রস্য লেখনম করোতি, রামঃ কাব্যস্য পঠনম করোতি,
রামঃ কবিতায়াহ লেখনম করোতি, এই রকম বাক্যগুলো হবে। ঠিক আছে, এইটা আমরা দেখেছিলাম, এই দুটো জিনিসই দেখেছিলাম আগের দিন, আর তো কিছু দেখিনি। আমি 4টে শব্দরূপ মুখস্থ করে আসতে বলেছিলাম হোমওয়ার্ক হিসেবে: রাম শব্দ, লতা শব্দ, ফল শব্দ এবং কবি শব্দ। আপনারা সবাই করে এসছেন তো মুখস্থ? হ্যাঁ স্যার। আচ্ছা, আশিস বাবু আপনি লতা শব্দটা বলুন। লতা লতে লতাহ, লতাম লতে লতাহ, লতয়া লতাভ্যাম লতাভিঃ, লতায়ৈ লতাভ্যাম লতাভ্য, লতায়া লতাভ্যাম লতাভ্য, লতায়া লতয়ো লতানাম, লতায়াম লতয়ো লতাসু, লতে লতে লতাহ। খুব ভালো, খুব ভালো, খুব ভালো হয়েছে। আকাশ বাবু আপনি কবি শব্দটা বলুন। কবিঃ কবি কবয়ঃ, কবিম কবি কবিন, কবিনা কবিভ্যাম কবিভিঃ, কবয়ে কবিভ্যাম কবিভ্যঃ, কবেঃ কবিভ্যাম কবিভ্যঃ, কবেঃ কব্বোঃ কবীনাম, কবৌ কব্বোঃ কবিষু, হে কবে হে কবি হে কবয়ঃ। বাহ, খুব ভালো, খুব ভালো হয়েছে। অর্পিতা ম্যাডাম আপনি মন্ত্র শব্দ বলুন। मन्त्रः मन्त्रौ मन्त्राः, मन्त्रं मन्त्रौ मन्त्रान्, मन्त्रेण मन्त्राभ्यां मन्त्रैः, मन्त्राय मन्त्राभ्यां मन्त्रेभ्यो, मन्त्रात् मन्त्राभ्यां मन्त्रेभ्यो, मन्त्रस्य मन्त्रयोः, मन्त्राणां मन्त्रे मन्त्रयोः, मन्त्रेषु, हे मंत्र मंत्रो मंत्राः। বাহ, খুব ভালো হয়েছে। সকলে সব শব্দ মুখস্থ করে এসেছেন, খুব ভালো কথা। এরকম করেই হোমওয়ার্ক গুলো প্রত্যেকদিন করে আসবেন, তাহলে খুব ভালো হয়, তাহলে খুব ভালো শেখা হবে। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করলাম, আপনারা সকলে দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা। তাহলে আমরা দেখুন, আমরা যে সংস্কৃত যন্ত্রের কথা বারবার বলছি, সেখানে আমরা এই যে 12 রকম বাক্য দেখেছিলাম। সেখানে দেখুন প্রথম বাক্যটা আমরা বুঝে গেছি যে হ্যাঁ, কর্তা রামঃ মন্ত্রম লিখতি। আশিস বাবু আপনি বলুন, এখানে রামঃ এখানে প্রথমা কেন হয়েছে? রামঃ এটা করতেই পারছে, মানে যে যে লিখছে রামহই লিখছে, কর্তাকে উক্ত করছে ক্রিয়াপদ, সেই জন্য এটা করতেই পারছে, প্রথমা হচ্ছে। মন্ত্র এখানে দ্বিতীয় কেন হয়েছে? মন্ত্রম দ্বিতীয়া, এটা মন্ত্রম হচ্ছে কর্মকারকে, দ্বিতীয়া এটা মন্ত্রম এখানে অনুক্ত হয়েছে, ক্রিয়াপদকে বলছে না, ক্রিয়াপদে বলছে না। ঠিক ঠিক। এইটা কি করে বুঝছি বলুন দেখি, যে মন্ত্রমটা উক্ত হচ্ছে, রামটা উক্ত হচ্ছে না? এটা বোঝার সহজ উপায় কি বলুন দেখি। এখন যদি আমি মন্ত্রমের জায়গায় মন্ত্রও করে দিই, তাহলে কি লিখতি এখানে কোনো চেঞ্জ আসবে? না, চেঞ্জ আসবে না। কিন্তু রামহার জায়গায় যদি রামও করে দিই, তাহলে কিন্তু চেঞ্জ আসবে, চেঞ্জ হবে। হ্যাঁ, হ্যাঁ, এইটাই বোঝার উপায় যে এদের মধ্যে একটা লিঙ্ক রয়েছে। বোঝা গেছে? হ্যাঁ, ঠিক। আর দ্বিতীয়ত স্যার, যদি এটা মন্ত্রমটা হতো,
তাহলে এখানে আমার লিখতেটা হতো না, ওটা ওই ভাব বাচ্চে বা এই কর্ম বাচ্চে যেটা হতো তার হ্যাঁ মধ্যে হ্যাঁ হ্যাঁ, তা আত্মনেপদী হতো রূপ কর্ণ, হতো। আত্মনেপদী রূপ হতো, ইয়ক হতো, এইসব হতো। হ্যাঁ হ্যাঁ, ঠিক সেই জন্য ওটা আসছেই না সেই জন্য। ঠিক ঠিক, খুব ভালো খুব ভালো। তাহলে এই যে এটা বললেন একই রকম ভাবে কিন্তু এই দেখুন রামহ লিখতি কলমেনা, যেটা তৃতীয়া বিভক্তির উদাহরণ রয়েছে, সেখানেও কিন্তু একই জিনিস হচ্ছে, রামটা উক্ত হয়েছে, কলমেনাটা অনুক্ত হয়েছে, এই যে অনুক্তকরণে তৃতীয়া হয়েছে। সেরকম ভাবেই রামহ দদাতি নরায়, এখানেও তাই। রামহ আদদাতি নরাত, এখানেও তাই। আদদাতি মানে নেওয়া, জানেন তো, রামহ দদাতি মানে দেওয়া, আদদাতি মানে নেওয়া। রাম মানুষের থেকে নিচ্ছে, রাম মানুষকে দিচ্ছে, ঠিক আছে। চতুর্থী পঞ্চমী, ঠিক আছে। ষষ্ঠী আমরা দেখে নিয়েছি অলরেডি আগের দিন, রামহ লেখনম করোতি মন্ত্রস্য, কর্ম অর্থে এখানে ষষ্ঠী হয়েছে, ঠিক আছে। লেখনম এই ক্রিয়াপদের, লেখনম এই কৃদন্ত শব্দের যোগে এই কৃদন্ত শব্দের যে কর্ম সেখানে ষষ্ঠী হয়েছে মন্ত্রস্য, ঠিক আছে। আর রামহ লিখতি গ্রামে, রামহ লিখতি গ্রামে, এখানে গ্রামে এটা হচ্ছে অধিকরণ কারক, সেটাও অনুক্ত, সেই জন্য এখানে সপ্তমী বিভক্তি হয়েছে। তাহলে এই যে ছটা বাক্য দেখলাম, এই ছটা বাক্য সবাই বুঝতে পেরেছেন? প্রথম ছটা বাক্য সেটা সকলের বোঝা হয়েছে? যদি কারোর কোনো এই ছটা বাক্য নিয়ে যদি কারোর কোনো সমস্যা থাকে, প্রশ্ন থাকে, জিজ্ঞাসা করতে হবে, নাহলে আমি বুঝবো যে সকলে বুঝতে পেরেছে। আকাশবাবু বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, অর্পিতা ম্যাডাম বোঝা গেছে? হ্যাঁ স্যার, বোঝা গেছে। হ্যাঁ, আশিস বাবু বলুন বলুন। হ্যাঁ, একটা জিনিসের যে আমরা যদি এই রামহ লিখতি গ্রামে এই কথাটাতে যখন আমি গ্রামেটাতে আমি বহু বচন বা দ্বিবচনে ব্যবহার করছি, তখন রামহ লিখতি গ্রাময়হ বা গ্রামেষু এরকম কথা তো লিখছি। তো এখানে কি মানেটা কি এরকম ভাবে হয় যে একজন রাম সে গ্রামেষু কথাটা দিয়ে কিভাবে বোঝায়, মানেটা কি হয়, এতগুলো গ্রামে থাকে? মানেটা দেখুন, এখানে প্রথম একটা বিষয় আপনাদের বলে দিই, এখানে যে বাক্যগুলো আপনারা অনেক বাক্যই পড়বেন, তো এর পরেও অভ্যাস করবেন, ঠিক আছে। সেখানে সময় সমস্ত বাক্যের হয়তো ঠিকঠাক মানে নাও আসতে পারে। আমি সেটা জিজ্ঞেস করছি যে একটা ব্যাকরণ মানার জন্য আমরা এটাকে অ্যাপ্লাই করছি। একদম একদম, মানে ওই রূপগুলো যাতে অভ্যাসে আসে, যে রূপগুলো আমরা মুখস্থ করছি সেগুলো অভ্যাসের জন্য করা হয়েছে। দ্বিতীয় কথা, কোনোভাবে সমন্বয় করা যেতেও পারে। যেমন আমি যদি বলি রামহ লিখতি গ্রামেষু, এখন একটা রাম ধরুন, একজন ওই হয় না অনেকে ঘুরে ঘুরে লেখে, ঠিক আছে, সেরকম অনেক লেখক হয়, কবি হয়, ঘুরতে থাকে, ঘুরতে ঘুরতে কবিতা বানায়, এরকম হয়। তো একজন আছে যিনি ধরুন অনেক গ্রামে গ্রামে ঘুরে ঘুরে কবিতা লেখেন। আচ্ছা, সেই অর্থে কিন্তু রামহ লিখতি গ্রামে, হ্যাঁ, মানে কোনোভাবে সমন্বয় করা যেতে পারে, কিন্তু আমার প্রথম যেটা বললাম সেটা হচ্ছে অর্থে খুব একটা তাৎপর্য নেই, এই শব্দরূপগুলো অভ্যাসে তাৎপর্য রয়েছে, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা স্যার, যদি এরকম বলি যে রামহ অন্নম খাদতি, এটাকে যদি ভূত ধাতু দিয়ে বলার সময় যদি বলি ভোজনম করতি, তাহলে তখন ওটা অন্নস্য ভোজনম করতি হয়ে যাবে, তাই তো? রামহ অন্নস্য ভোজনম করতি। একদম একদম একদম, খুব ভালো, এটাই এটাই একদম এটাই, ঠিক আছে। যে কোনো এই যে বললেন এইরকম যে কোনো জায়গাতে আপনি এটা করতে হবে আপনার, ঠিক আছে। রামহ অন্নস্য ভোজনম করতি, এটাই ঠিক বাক্য। রামহ অন্নম ভোজনম করতি, এটা ঠিক বাক্য নয়, ঠিক আছে। বুঝতে পেরেছেন? অর্পিতা ম্যাডাম বোঝা গেছে তো? হ্যাঁ স্যার, বোঝা গেছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের 6 নম্বর পর্যন্ত বাক্যগুলো আমরা সবাই বুঝে গেছি। 7 নম্বর বাক্য যেটা রয়েছে কর্মণি বাচ্য, সেটাও আপনারা সবাই বলেছেন, সবাই শিখেছেন বললেন, তো এটাতে খুব একটা অসুবিধা হওয়ার কিছু নেই। রামহ মন্ত্রম লিখতি, এই বাক্যটারই কর্মণি বাচ্যের রূপ হচ্ছে মন্ত্রহ লিখ্যতে রামেণ, তাই তো। কর্মণি বাচ্যের নিয়ম কি, যে কোনো একজন বলুন কি কি নিয়ম রয়েছে? কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে পরিবর্তন করার 3টেই নিয়ম রয়েছে, কি কি আছে একটু বলুন। যে কেউ বলতে পারেন, যে যার মনে হচ্ছে তিনি বলতে পারেন। আমি বলছি হ্যাঁ বলুন। কর্মণি বাচ্চে
যখন কর্তৃবাচ্য থেকে কর্মনিবাচ্যে আমরা চেঞ্জ করি, পরিবর্তন করি, তখন কর্তা কর্মনিবাচ্যে তৃতীয় রূপ হয়, মানে তৃতীয় বিভক্তি হয়, সেটা অনুক্ত হিসাবে কাজ করে, অনুক্ত হিসাবে কাজ করে। এবং কর্ম সেটা আবার উক্ত হিসেবে কাজ করে, সেটা কর্মের প্রথমা বিভক্তি হয়। আর আর ক্রিয়াপদ সেটা কর্ম অনুসারে কাজ করে, যেহেতু কর্মনিবাচ্য, অতএব কর্ম উক্ত, অতএব কর্মের অনুসারে ক্রিয়াপদের রূপটা হয়। এখন ক্রিয়াপদের রূপটায় ক্রিয়াপদের যে রূপটা হবে সেটা হচ্ছে তার ধাতু প্লাস একটা ইয় প্লাস আত্মনিপদের যে রূপ তে বা তে আতে অন্তে, সেরকম সেইভাবে রূপটা গিয়ে দাঁড়াবে। অতএব লিখ ইয় এবং তে, লিখ তে, এইভাবে রূপগুলো গিয়ে দাঁড়াবে। খুব ভালো, খুব ভালো বললাম স্যার? ঠিক বললাম? একদম 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 ঠিক, একদম ঠিক, খুব সুন্দর। আচ্ছা, উনি যে নিয়মগুলো, আশিস বাবু যে নিয়মগুলো বললেন, সেগুলো বাকি দুজনে জানেন তো? সবাই এই নিয়মগুলো জানেন? হ্যাঁ স্যার জানি। হ্যাঁ আকাশ হ্যাঁ বাবু? স্যার, হ্যাঁ স্যার। তাহলে সবাই এটা জানেন। তাহলে কর্মনিবাচ্য আলাদা করে আমার বলার কোনো দরকার নেই। আপনারা সবাই কর্মনিবাচ্য, কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য, কর্মবাচ্য থেকে কর্তৃবাচ্যে পরিবর্তনগুলো করতে পারেন। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। একটু এটা 9টা রূপটা একটু খালি বলে দিন জাস্ট, একবার 9টা রূপ হবে না? হ্যাঁ, ওটা 9টা রূপটা একটু বলে দিন। এই সেন্টেন্সটা দিয়ে যে 9টা রূপ হবে এটা একবার জাস্ট বলে দিন। মানে শুধু ধাতুরূপ গুলো নাকি পুরো বাক্যটা? পুরো বাক্যটা একবার। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখুন তাহলে কেমন হবে। দেখুন, মন্ত্রঃ লিখ্যতে রামেণ, মন্ত্রঃ লিখ্যতে রামাভ্যাম, মন্ত্রঃ লিখ্যতে রামৈঃ, মন্ত্রৌ লিখ্যেতে রামেণ, মন্ত্রৌ লিখ্যেতে রামাভ্যাম, মন্ত্রৌ লিখ্যেতে রামৈঃ, মন্ত্রাः লিখ্যন্তে রামেণ, মন্ত্রাः লিখ্যন্তে রামাভ্যাম, মন্ত্রাः লিখ্যন্তে রামৈঃ। বুঝা গেছে? হ্যাঁ, ঠিক আছে। কিন্তু এই যে কথাগুলো আপনি বললেন যে এটাকে তো আমাদের স্পিডে আমরা বলতে পারবো না, আমাদের তো মানে আস্তে আস্তেই বলতে হবে। এটা আপনি আগের দিন বলছিলেন যে 4 মিনিটের মধ্যে সবগুলো বলতে হবে, এটা তো আমাদের আস্তে আস্তেই প্র্যাকটিস করে বলতে হবে। না, আপনি 4 মিনিটের মধ্যেই পারবেন, আমি তো বলছি আপনাকে। আমি তো বলছি আপনি পারবেন। আমার মনে হচ্ছে যে আপনি যেগুলো এত স্পিড করে বলতে পারবো না, আস্তে আস্তে বলতে হবে। না, এটা প্রথম দিকে আপনার মনে হচ্ছে, কিন্তু আপনি আর 2 মাস আর 1 মাস ক্লাস হোক, তারপরে আপনি বলবেন না তাড়াতাড়ি হচ্ছে। আচ্ছা, আপনি বলবেন। ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। আর আপনাদের কাছে সংস্কৃত যন্ত্রের পিডিএফটা কি রয়েছে, যেটা আমি শেয়ার করলাম এখন? এটা আগের দিন ডাউনলোড করিয়েছিলেন, আগের দিন ডাউনলোড করেছি, এটাতে আছে আর কি। আচ্ছা, আছে, ঠিক আছে। প্রিন্ট আউট নেই আমার কাছে, না, প্রিন্ট আউট না করলে আচ্ছা, সবার কাছে আছে তো, তাহলেই হবে। ঠিক আছে, আমি পাঠিয়েছিলাম, আমি ভুলে গেছি। আগের দিন পাঠিয়েছেন। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের কর্মনিবাচ্য হয়ে গেল। এইবারে আমাদের ত প্রত্যয়, ত এবং তবতু, এই দুটো আপনারা বললেন যে আপনারা শিখেছেন, সবাই শিখেছেন। আমরা একবার রিভিশন করে নেব তক্তবতুটা, তাহলে জিনিসটা আর বেশিক্ষণ লাগবে না, অল্প সময়ের মধ্যে তক্তবতুটা রিভিশন করে নেব। ঠিক আছে? তক্তবতু ক্ষেত্রে আমি স্ক্রিন শেয়ার করে নিচ্ছি। দেখুন, আমার একটা পিডিএফ আছে, সেখানে আমি কিছু নিয়ম, তক্তবতুর যে নিয়মগুলো আপনারা অলরেডি সবাই হয়তো জানেন, নিয়মগুলো সেগুলো একসাথে লেখা আছে। ঠিক আছে, একবার সেগুলো আমরা পড়ে নেবো এক একটা করে, তাহলে একবার রিভিশন হয়ে যাবে। ঠিক আছে? কি নিয়ম আছে? প্রথম নিয়মটা দেখুন কি লেখা আছে। যে আমি নিয়মগুলো পড়ছি, আপনারা দেখুন, শুনুন। যদি মনে হয় এর বাইরেও কিছু নিয়ম আপনারা জানেন, তাহলে আপনারা সেটা বলতে পারেন। ঠিক আছে? ত ও তবতু প্রত্যয় অতীতকাল অর্থে হয়, এটা একদম বেসিক নিয়ম, তাই তো? ত প্রত্যয় এবং তবতু প্রত্যয় অতীতকাল অর্থে হয়, মানে অতীতকাল অর্থে তার ব্যবহার হয়। ঠিক আছে, প্রথম এটা একদম নিয়ম। দ্বিতীয় নিয়ম কি রয়েছে? ত প্রত্যয়ের ত মানে ত প্রত্যয় বানানটা কি? কয়ত। ত মানে কয়ত। কয়ত দুটো তো থাকে না, কয়তর মধ্যে কটা চলে যায়, তটাই পড়ে থাকে ত।
তাহলে ত প্রত্যয়ের ত এবং তবতু প্রত্যয়ের তবত, তবত, হ্যাঁ, এই দুটো অংশই ধাতুর সাথে যুক্ত হয়। মানে ধাতুর সাথে ত প্রত্যয়ের শুধুমাত্র ত এইটাই যুক্ত হয়, এবং তবতু প্রত্যয়ের শুধুমাত্র তবত, মানে তবতু প্রত্যয়ের ক্ষেত্রে কি হচ্ছে, প্রথমের ককার এবং শেষের যে হর্ষৌকার দুটোই চলে যাচ্ছে, দুটোই চলে গিয়ে তবত পড়ে থাকছে, তবত, সেই দুটো ধাতুর সাথে যুক্ত হচ্ছে। তারপরে কি, সাধারণভাবে ত প্রত্যয় কর্মবাচ্যে হয় এবং তবতু প্রত্যয় কর্তৃবাচ্যে হয়, এটাও সবাই জানেন। ঠিক আছে, তবতু প্রত্যয় কর্তৃবাচ্যে হয়, ত প্রত্যয় কর্মবাচ্যে হয়। আমি সাধারণভাবে কেন বলেছি না, কিছু বিশেষ জায়গাতে ত প্রত্যয়টা কর্তৃবাচ্যেতেও হয়, একটা দুটো সূত্র রয়েছে, সেই অনুসারে কিছু বিশেষ জায়গাতে ত প্রত্যয়টা কর্তৃবাচ্যতেও হয়, সেই জন্যই আমি সাধারণভাবে বলেছি, সব জায়গাতে নয়, সাধারণ ম্যাক্সিমাম 99% জায়গাতে ত প্রত্যয় কর্মবাচ্যে হয়, তবতু প্রত্যয় কর্তৃবাচ্যে হয়। ঠিক আছে, তারপরে কি নিয়ম রয়েছে, ত এবং তবতু প্রত্যয়ান্ত শব্দগুলো ক্রিয়াবাচক শব্দ হিসেবে ব্যবহৃত হয়। মানে আমি একটা এখন বাক্য বলছি, রামঃ মন্ত্রম লিখিতবান, বা রামঃ বিদ্যালয়ম গতবান, খুব চেনা বাক্য, রামঃ বিদ্যালয়ম গতবান। এবারে যদি বলা হয় এই বাক্যে রামঃ এটা কি, কর্তা, তাই তো, বিদ্যালয়ম এটা কি, কর্ম, গতবান এটা কি, যদি জিজ্ঞাসা করা হয় তাহলে কি বলবেন? বলুন, রামঃ বিদ্যালয়ম গতবান, এখানে গতবান এটা কি? ক্রিয়া স্যার। না, আমি সেটাই বলছি, এটা ক্রিয়া নয়, এটা ক্রিয়াবাচক শব্দ। যখনই আপনি ক্রিয়াপদ বলছেন তখন সমস্যা কি বলুন দেখি, ক্রিয়াপদ যদি হয় তাহলে তার রূপটা ওই ধাতু রূপের মতো চলতে হবে, গচ্ছতি গচ্ছতঃ গচ্ছন্তি, লিখতি লিখতঃ লিখন্তি, এইরকম চলতে হবে। কিন্তু এই যে গতবান, লিখিতবান, এইগুলোর রূপ কি ধাতু রূপের মতো চলে নাকি শব্দ রূপের মতো চলে? শব্দ রূপের মতো হয়। হ্যাঁ, সেই জন্য এগুলো যদিও ক্রিয়া বোঝায় কিন্তু ক্রিয়াপদ নয়, সেই জন্য কি বলছি আমরা, ক্রিয়াবাচক শব্দ, বলছে ক্রিয়াকে কিন্তু আসলে শব্দ। কর্তার যে লিঙ্গ, যে বচন, বিভক্তি অনুযায়ী ওগুলোর হ্যাঁ, পরিবর্তন। একদম একদম, তারপরের নিয়মটাই ওটাই দেওয়া আছে। দেখুন, ত প্রত্যয়ান্ত শব্দ কর্মবাচ্যে কর্মের বিশেষণ হিসেবে প্রযুক্ত হয়, তবতু প্রত্যয়ান্ত শব্দ কর্তৃবাচ্যে কর্তার বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়। মানে তবতু প্রত্যয়ান্ত শব্দ কর্তার মতো করে চলবে, ত প্রত্যয়ান্ত শব্দটা কর্মের মতো করে চলবে। কর্মের যেই লিঙ্গ, যেই বচন, যেই বিভক্তি, ত প্রত্যয়ান্ত শব্দেরও সেই লিঙ্গ, সেই বচন, সেই বিভক্তি। কর্তার যেই লিঙ্গ, যেই বচন, যেই বিভক্তি, তবতু প্রত্যয়ান্ত শব্দেরও সেই লিঙ্গ, সেই বচন, সেই বিভক্তি। বোঝা গেছে? ওই জন্য এটা ক্রিয়াবাচক শব্দ। আমরা যেমন ইংরেজি ভাষাতে প্রয়োগ করি না, করলাম ধরুন শাইনিং স্টার, শাইনিং স্টার, শাইনিং স্টার, এখানে এই শাইনিং এই যে শব্দটা, এটা দেখুন, এটা কিন্তু ক্রিয়াবাচক শব্দ। অ্যাকচুয়ালি এমনিতে শাইন এইটা কিন্তু ধাতু হিসেবে, মানে ভার্ব হিসেবে ব্যবহার করা যায়। এই যে শাইনিং স্টার, এখানে এই শাইনিং, এই যে আইএনজি, এই যে এখানে যদি প্রত্যয় প্রয়োগ করি, আইএনজি প্রত্যয়টা কি যুক্ত হয়েছে, কি করলো, ওইটাকে ক্রিয়াবাচক শব্দ করে দিল, এটা স্টারের বিশেষণ হয়ে যাচ্ছে। সেরকম এগুলো, রামঃ গতবান, রামৌ গতবন্তৌ, রামাহ গতবন্তঃ, রামম গতবন্তম, রামেণ গতবতা, রামায় গতবতে। আমি কি করছি বুঝতে পারছেন তো? চতুর্থী, রামে চতুর্থী করলাম, গতবত এখানেও চতুর্থী করলাম। বোঝা গেছে? রামাত গতবতঃ, রামস্য গতবতঃ, রামে গতবতী। কি করছি বুঝতে পারছেন চেঞ্জগুলো? এইভাবে কিন্তু আপনার কর্তৃবাচ্য এবং কর্মবাচ্য বিশেষণ হিসেবে প্রযুক্ত হয়। ঠিক আছে, এটা একটা নিয়ম গেল। তাহলে এই নিয়মটা কি হচ্ছে না, ত প্রত্যয়ান্ত শব্দ কর্মের বিশেষণ, তবতু প্রত্যয়ান্ত শব্দ কর্তার বিশেষণ। বিশেষণের সামান্য যেটা নিয়ম আমরা সবাই জানি, ইয়ল্লিঙ্গম ইয়দ্বচনম ইয়া চ বিভক্তিঃ বিশেষ্যস্য, তল্লিঙ্গম তদ্বচনম সা চ বিভক্তিঃ বিশেষণস্য। বিশেষ্যের যেই লিঙ্গ, যেই বচন, যেই বিভক্তি,
বিশেষণের সেই লিঙ্গ, সেই বচন, সেই বিভক্তি, এটা আমরা সবাই জানি। বিশেষ্যের লিঙ্গ বচন বিভক্তি অনুসারে বিশেষণেরও লিঙ্গ বচন বিভক্তি নির্ণয় করা হয়। সেইটা তাহলে তবত প্রত্যয়ান্ত শব্দ যদি কর্ম যদি পুলিঙ্গে থাকে, তপ্রত্যয়ান্ত শব্দ পুলিঙ্গে হবে। কর্ম দ্বিবচনে থাকলে তপ্রত্যয়ান্ত শব্দ দ্বিবচনে হবে। কর্ম যদি প্রথমা বিভক্তিতে থাকে তপ্রত্যয়ান্ত শব্দ প্রথমা বিভক্তিতে হবে। একই রকম ভাবে তবতু এবং কর্তার ক্ষেত্রেও কিন্তু একই নিয়মগুলো মাথায় রাখতে হবে। ঠিক আছে, এরপরে হচ্ছে শেষ নিয়ম যেটা, সেটা হচ্ছে কোন শব্দটা কোন কিসের মতো চলবে, কোন শব্দ রূপের মতো চলবে, এটাও জেনে রাখা দরকার। যেমন তপ্রত্যয়ান্ত শব্দ তাহলে পুলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লীবলিঙ্গ, তিন লিঙ্গেই হতে পারে, প্রযুক্ত হতে পারে। এবং তবতু প্রত্যয়ান্ত শব্দ পুলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লীবলিঙ্গ, তিন লিঙ্গেই তার ব্যবহার হতে পারে, তাই না? কারণ কর্ম যেরকম লিঙ্গে, কর্ম তিন লিঙ্গতেই হতে পারে, কর্তাও তিন লিঙ্গতেই হতে পারে, তাহলে এই শব্দগুলো তিন লিঙ্গে তার ব্যবহার হতে পারে। তাহলে তিন লিঙ্গে কোন কোন শব্দকে ফলো করবে সেটা জানতে হবে, সেটাই লেখা আছে তারপরের নিয়মে। প্রত্যয়ান্ত শব্দগুলি পুল্লিঙ্গে রাম শব্দের মতো হয়, স্ত্রীলিঙ্গে লতা শব্দের মতো হয়, নপুংসক লিঙ্গে ফল শব্দের মতো হয়। মানে পুল্লিঙ্গে প্রত্যয়ান্ত শব্দ রাম শব্দকে ফলো করবে, স্ত্রীলিঙ্গে লতা শব্দকে ফলো করবে, নপুংসক লিঙ্গে ফল শব্দকে ফলো করবে। তবতু প্রত্যয়ান্ত শব্দগুলি পুল্লিঙ্গে ভগবৎ শব্দের মতো হবে, স্ত্রীলিঙ্গে নদী শব্দের মতো হবে, নপুংসক লিঙ্গে জগৎ শব্দের মতো হবে। ঠিক আছে, তাহলে পুল্লিঙ্গে ভগবৎ শব্দকে ফলো করবে, স্ত্রীলিঙ্গে নদী শব্দকে ফলো করবে, নপুংসক লিঙ্গে জগৎ শব্দকে ফলো করবে। ঠিক আছে, এই হচ্ছে 6টা নিয়ম। এই 6টা নিয়ম মাথায় রাখলে তবতু প্রত্যয় প্রয়োগের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না বলেই মনে করা হচ্ছে। ঠিক আছে, এবার আমরা আমি এখানে কিছু আপনার করেছিলাম, সেটা যেমন ধরুন রামঃ বিদ্যালয়ম গতবান। এবারে দেখুন কোনো প্রত্যেকটা বাক্যতেই একটা করে কিন্তু ক্রিয়াপদ থাকেই, তাই না? এখন ক্রিয়াপদ ছাড়া কোনো বাক্য হয় না। সে ক্রিয়াপদটা উৎস হতে পারে, কোনো জায়গাতে হয়তো বললাম না কিন্তু সেটা উৎস। যেমন আমি বললি যে আমি ছাত্র, তাহলে সেখানে আমরা কি বলি, আমি ছাত্র হই। এই হইটা উৎস আছে, বলছি না কিন্তু অ্যাকচুয়ালি আছে। তাহলে ক্রিয়াপদ ছাড়া কোনো বাক্যই সম্পূর্ণ হয় না। তাহলে এখানে রামঃ বিদ্যালয়ম গতবান, এই যে বাক্যগুলো আমরা বলছি তবতু প্রত্যয়ান্ত শব্দের যোগে বা তপ্রত্যয়ান্ত শব্দের যোগে, রামেণ বিদ্যালয়ঃ গতঃ, এই সব যে বাক্যগুলো বলছি সেই বাক্যগুলোতে ক্রিয়াপদ তো নেই। কারণ আমরা দেখলাম রামঃ কর্তা, বিদ্যালয়ম কর্ম, গতবান এটা ক্রিয়াবাচক শব্দ, ক্রিয়াপদ নয়। তাহলে ক্রিয়াপদ কি হবে? তাহলে এইসব জায়গাতে ক্রিয়াপদ একটা অস্তি, এই ধরনের কোনো ক্রিয়াপদ উৎস আছে এটা মনে করতে হবে। ঠিক আছে, রামঃ বিদ্যালয়ম গতবান অস্তি, এরকম একটা ক্রিয়াপদ উৎস আছে বলে আমাদের ভাবতে হবে। ঠিক আছে, তাহলে রামঃ বিদ্যালয়ম গতবান এটা হচ্ছে কর্তৃবাচ্যে। ঠিক আছে, তবতু প্রত্যয় হয়েছে। রামঃটা রামৌ হয়ে গেলে কি হয়ে যাবে? রামৌ বিদ্যালয়ম গতবন্তৌ। রামাহা হয়ে গেলে রামাহা বিদ্যালয়ম গতবন্তঃ। পরমাচ্যে দেখুন প্রত্যয় হলে কি হচ্ছে? রামঃ বিদ্যালয়ম গতবান কি হয়ে গেল? রামেণ কর্তা অনুক্ত তৃতীয়া হয়ে গেল, কর্ম উক্ত প্রথমা হয়ে গেল, রামেণ বিদ্যালয়ঃ গতঃ হলো। যদি আমি বিদ্যালয়টা দ্বিবচন করে দিই, রামেণ বিদ্যালয়ৌ গতৌ, রামেণ বিদ্যালয়াঃ গতাঃ। ঠিক আছে, বোঝা যাচ্ছে? না বোঝা গেলে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস বলবেন। ঠিক আছে, আচ্ছা স্যার, এটা তো অতীতকালে প্রয়োগে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক এবং তবতু, তাহলে আপনি যে ওই অস্তি কথাটা বলছেন, এটা কি অস্তি হবে না এর অতীতকালের ফর্মটা হবে? হ্যাঁ, দুটো ব্যাপার আছে এখানে। একটা হচ্ছে যে এখানে আপনি অভবত এরকমও করতে পারেন। ঠিক আছে, অভবত যেটা অতীতকালের রূপ। হ্যাঁ হ্যাঁ, অতীতকালের রূপটা। অস্তি একটা অব্যয় আছে, অস্তি একটা অব্যয় আছে, অব্যয়। আচ্ছা, হ্যাঁ, অব্যয় প্রয়োগ করলে ঠিক আছে, অসুবিধা নেই। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, মানে হ্যাঁ। ক্রিয়াটা তখন অতীতকাল বলতে গেলে ক্রিয়াটা আমরা তো অন্যরকম বুঝি, ফর্মটা। সেটাই হ্যাঁ আমি হ্যাঁ জিজ্ঞেস হ্যাঁ করলাম ওই জন্য, যে এটা কি সেটা অতীতকাল যদি বলতে পারি তাহলে আমি কি অভবত বলতে পারি, বা এটা একদম অস্তি একদম হিসাবে অব্যয় হিসাবে ব্যবহার করতে হিসেবে পারি। অস্তি বলতে পারেন। হ্যাঁ, একদম। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এইভাবে হচ্ছে এখানে বিশেষণ, যেমন সুন্দরৌ রামৌ, যেমন সুন্দরঃ রামঃ, সুন্দরৌ রামৌ, সেরকমই রামঃ গতবান, গতবান রামঃ, গতবন্তৌ রামৌ, গতবন্তঃ রামঃ। এরকম দুটোর মধ্যে মানে আমাদের অ্যাকচুয়ালি সমস্যাটা কি হয় বলুন দেখি?
আমাদের এই যে এক্ষুনি আমি যখন জিজ্ঞাসা করলাম যে গতবান এটা কি, আপনারা একজন বললেন যে ক্রিয়া, সবাই ভাবেন যে ক্রিয়া, কিন্তু এটা ক্রিয়া নয়, ক্রিয়াবাচক শব্দ। এইটা আপনাদের মাথার মধ্যে বসাতে হবে, এটা ক্রিয়াপদ নয়, এটা ক্রিয়াবাচক শব্দ। ঠিক আছে, এটা মাথার মধ্যে বসাতে হবে। আচ্ছা, এটা আমরা অলরেডি, আমি এটা আসলে আগের বছর করেছিলাম, সেটা যারা প্রথম একদম শেখার জন্য, এটা আপনারা জানেন বলে এগুলো আপনাদের কাছে নতুন কিছু নয়। তবতুতে ক, ত, অ, ব, অ, ত, মানে তবতু যদি ভাঙি তাহলে ক, ত, অ, ব, অ, ত, উ, এই এতগুলো 7টা বর্ণ পাওয়া যাবে। তার মধ্যেই প্রথম ককারটা আর শেষের উকারটা, সেই দুটো আমাদের লোপ হয়ে যাচ্ছে, সেই দুটো চলে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে ত, ব, অ, ত, যোগ করলে তবত। ত এর ক্ষেত্রেও এই ককারটা চলে গিয়ে ত পড়ে থাকে। যেমন আমরা কিছু রূপ যদি দেখি, যেমন ধরুন আমরা এক্ষুনি দেখলাম যে গম ধাতুর সাথে তবতু করলে কি হয়, গম তবতু, তবতু তবত থাকে, তাহলে গম আর তবত যোগ করলে হয় গতবত। ঠিক আছে, আবার গমের সাথে ত যোগ করলে কি হয়, গত। এবার আমরা কি দেখলাম, তবতু প্রত্যয়ান্ত শব্দ স্ত্রীলিঙ্গে কোন শব্দের মতো চলে, কি দেখলাম, স্ত্রীলিঙ্গে তো নদী শব্দের মতো হবে। নদী শব্দের মতো, এই জন্য গতবতটা হয়ে গেল গতবতী, শব্দ হয়ে গেল গতবতী। তাহলে গতবতীটাকে আপনাকে নদী শব্দের মতো চালাতে হবে, গতবতী, 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 এরকম নদী শব্দের মতো আপনাদের চালাতে হবে। ঠিক আছে। কৃতবত, কৃতবতের ক্ষেত্রে কৃতবত, কৃতবতী, কৃতা, হৃতবত, হৃতবতী, হৃতা, ধৃতবত, ধৃতবতী, ধৃতই ভাবে আপনার রূপগুলো তৈরি হয়। কৃধাতু থেকে তবত যোগ করে কৃতবত, স্ত্রীলিঙ্গে কৃতবতী হচ্ছে, ত করলে কৃতা হচ্ছে, হৃতাবত থেকে হৃতাবতী হৃতা হচ্ছে, ধৃতাবত থেকে ধৃতাবতী ধৃতা হচ্ছে, একই রকম। দৃশ ধাতুর থেকে দৃষ্টবত হচ্ছে। একটু সব জায়গাতে একেবারে তবত যোগ করে দিলাম হয়ে গেল এরকম হয় না, কিছু কিছু জায়গাতে একটু স্লাইড চেঞ্জ হয়। যেমন ধরুন গম ধাতু, গম ধাতুর থেকে দেখুন গতবত আমরা করছি, আমরা গমতবত করছি কি, মটা কোথায় গেল, তাহলে মটা লোপ টোপ হয়ে যায়, কিছু এই ব্যাকরণ প্রক্রিয়া রয়েছে, সেজন্য কিছু এদিক সেদিক হয়। যেমন ধরুন দৃশ আর তবত, দৃষ্টবত হয় না, দৃষ্টবত হয়, মূর্ধন্যস ট হয়ে যায়, দৃশ্যের তালব্যটা মূর্ধন্যস হয়ে যায়, তবতের তটা ট হয়ে যায়, দৃষ্টবত হয়ে যায়, দৃষ্টবত হয় না। এগুলো একটু দেখতে হবে, এগুলো জাস্ট, এগুলো এইসব জিনিসগুলো মানে এগুলো আপনাদের ওই শুনতে শুনতে প্রয়োগ করতে করতে এগুলো হয়ে যাবে, এগুলোর জন্য আলাদা করে কোনো দরকার নেই কিছু। ঠিক আছে, দৃষ্টবাদ, দৃষ্টবতী, দৃষ্টা, খাদিতবাদ, খাদিতবতী, খাদিতা, পঠিতবাদ, দৃষ্টটা কি হলো, পঠিতবতী। দৃষ্টটা কি হলো? দৃষ্ট হচ্ছে ত প্রত্যয় রূপ, দৃশ ধাতুর ও সাথে আচ্ছা ত করলে দৃষ্ট আচ্ছা, ওটা হচ্ছে। ত প্রত্যয়, ত প্রত্যয় লিখ। আচ্ছা, হ্যাঁ, ওই তটা ট হয়ে যাচ্ছে আর শটা তাল মূর্ধন্য হয়ে যাচ্ছে, এটা একটা চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, আবার দেখুন খাদিতবতে দেখুন, খাদ তবত, এখানে একটা মাঝে একটা হর্ষইকার যুক্ত হয়েছে হঠাৎ করে এসে, দেখেছেন, এই স্লাইড স্লাইড কিছু পরিবর্তন হয়, এগুলো বিভিন্ন জায়গাতে হয়। খাদিতবত, খাদিতবতী, খাদিতবতী, পঠিতবতে দেখুন এখানে হর্ষইকার এসছে, ধাতু কিন্তু পট ধাতু, পট ধাতুর সাথে তবত যুক্ত হয়েছে, কিন্তু মাঝে একটা হর্ষইকার, পঠিতবত, পঠিতবতী, পঠিতা, লিখিতবত, লিখিতবতী, লিখিতা, এইরকম ধরনের বাক্য কিছু হয়। ঠিক আছে, এগুলো কি ক্লিবলিঙ্গর প্রয়োগ খুব কম আছে? না প্রিয়লিঙ্গ হতে পারে, নপুংসক লিঙ্গে, নপুংসক লিঙ্গের উদাহরণ কিছু দেননি, সেই জন্য জিজ্ঞাসা করছি। না ব্যাপারটা এটা তো হচ্ছে আবার দেখুন, জগৎ শব্দের না, মতো হবে। হ্যাঁ এবারে দেখুন আমি এখানে কেন দিইনি, দেখুন আমি এখানে শুধু প্রাতিপদিক গুলো দিয়েছি, প্রাতিপদিক। ঠিক আছে, আচ্ছা, এবারে ক্লিবলিঙ্গে এবং পুল্লিঙ্গে প্রাতিপদিকটা একই। পুল্লিঙ্গে প্রাতিপদিক কি আছে, ভগবত, খাদিতবত। ঠিক আছে, ক্লিবলিঙ্গ প্রাতিপদিক খাদিতবত, শব্দটা একই, তারপরে রূপটা আলাদা আলাদা হচ্ছে। এখন দেখুন ভগবত এই শব্দটা আর জগৎ, এই দুটো শব্দ কিন্তু দেখতে কিন্তু একই রকম লাগছে, ভগবত এখানেও সেটা তকার হলন্ত আছে, জগৎ এখানেও তকার হলন্ত আছে, তাই তো, কিন্তু দুটো শব্দের রূপটা অন্যরকম চলে। এমনি ভগবান বান হিসাবে হচ্ছে। হ্যাঁ, এবারে ভগবানটা হচ্ছে, হ্যাঁ ভগবানটা হচ্ছে প্রথম আর এক বচনের রূপ। যদি বলা হয় প্রাতিপদিক কি, মানে শব্দটা কি, আসল শব্দটা কি, এখন যদি বলি রামহ, এই রামহ এই রূপটার প্রাতিপদিক কি, আপনি কি বলবেন? রামহ, রাম, 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 বিসর্গ কিন্তু নেই ওখানে, রাম। রাম, ফলম, ফলম এইটার প্রাতিপদিক কি, ফল, ফল। সেরকম ভগবান এটার প্রাতিপদিক কি, আচ্ছা ভগবত, বত। ভগবত। ঠিক আছে,
এরকম তাহলে দেখুন ভগবতের হচ্ছে প্রাতিপদিক, মানে মূল শব্দ যেটা, প্রাতিপদিক বলতে আমি মূল শব্দটাকে প্রাতিপদিক বলছি, ঠিক আছে? ব্যাকরণ ভাষায় মূল শব্দকে প্রাতিপদিক বলা হয়। এবারে ক্লিবলিঙ্গে যেটা প্রাতিপদিক, পুলিঙ্গেও সেটাই প্রাতিপদিক। মানে খাদিতাবৎ, এখান থেকেই খাদিতাবান হচ্ছে পুলিঙ্গতে, আবার ক্লিবলিঙ্গতে হয়ে গেলে খাদিতাবৎ হয়ে যাবে। জগৎ জগতি জগন্তি, খাদিতাবৎ খাদিতাবতী খাদিতবন্তি। পুলিঙ্গে কি হয়? খাদিতবান খাদিতবন্তৌ খাদিতবন্তঃ, পুলিঙ্গে হয়। ক্লিবলিঙ্গে কি হয়? খাদিতবৎ খাদিতবতী খাদিতবন্তি। যেহেতু পুলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ আপনার ক্লিবলিঙ্গে প্রাতিপদিকটা একই, সেই জন্য এখানে খাদিত একটা করে দেওয়া হয়েছে। আর স্ত্রীলিঙ্গে প্রাতিপদিকটাই দীর্ঘইকারান্ত হয়ে যাচ্ছে। মানে যদি বলি গতবতী, এখানে প্রাতিপদিক কি? গতবতী, এটাই প্রাতিপদিক, গতবৎ প্রাতিপদিক নয়, গতবতী এটাই প্রাতিপদিক। তাহলে এই জন্য এখানে আলাদা করে দেখানো হয়েছে। বোঝা গেছে? হ্যাঁ ঠিক আছে। এবার এখানে আমি বিশেষণ বিশেষভাব দেখানোর জন্য এটা দিয়েছিলাম, বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণম প্রণমাতি। এখানে এবার যে আমি যোগ করে দিই বিবেকানন্দের বিশেষণ শিষ্য, তাহলে শিষ্যা বিবেকানন্দ, রামকৃষ্ণের বিশেষণ আচার্য, তাহলে আচার্যম রামকৃষ্ণ। বিবেকানন্দ এখানে প্রথমা বিভক্তির একবচন ছিল বলে শিষ্য এখানে প্রথমা বিভক্তির একবচন হয়েছে। রামকৃষ্ণম এখানে দ্বিতীয় বিভক্তির একবচন ছিল, তাই তার বিশেষণ যে আচার্য সেখানে দ্বিতীয় বিভক্তির একবচন হয়েছে। শিষ্যা বিবেকানন্দ আচার্যম রামকৃষ্ণম প্রণমতি। আচ্ছা, এই বাক্যটাতে ত প্রত্যয় করলে কি হবে? শিষ্য বিবেকানন্দ, এই বাক্যটা ত প্রত্যয়, তবতু প্রত্যয়, সরি তবতু প্রত্যয় ইউজ করুন আগে, কি হবে? আকাশবাবু বলুন। শিষ্যः বিবেকানন্দः আচার্যম রামকৃষ্ণম প্রণীতবান। না, এখানে হবে প্রণতবান, ঠিক আছে? বলুন প্রণতবান, প্রণতবান। আচ্ছা, আমি যদি এবারে বলি আপনাকে যে এই বাক্যটাতে আপনি ত প্রত্যয় ইউজ করুন, তাহলে কি করবেন? প্রণমতঃ। প্রণত, পুরো বাক্যটা বলুন। শিষ্যः বিবেকানন্দः আচার্যম রামকৃষ্ণম প্রণমতঃ। প্রণতঃ, প্রণতঃ, রূপভাবে প্রণতঃ, প্রণতবান প্রণতঃ, কিন্তু ভুল হয়ে গেল তো, কিন্তু বাক্যটা তো ভুল হয়ে গেল। শিষ্যেন বিবেকানন্দেন আচার্যঃ রামকৃষ্ণঃ প্রণমতে, এরকম হবে। প্রণতঃ, প্রণমতঃ না, প্রণতঃ, প্র মূর্ধন্য ত বিসর্গ, বানানটা প্রণতঃ, প্রণতবান, ঠিক আছে? হ্যাঁ, আকাশবাবু ভুলটা বুঝতে পারলেন? আপনাকে তো চেঞ্জ করতে হবে, কর্মবাচ্য হবে, কর্মবাচ্য হবে। শিষ্যেন বিবেকানন্দেন আচার্যেন রামকৃষ্ণেন প্রণতঃ। না না না, আচার্যেন কেন হবে? আচার্যেন হবে না, কর্মে তো ওটা প্রথমা হয়ে যাবে তখন। আচার্যঃ রামকৃষ্ণঃ, আচার্যঃ রামকৃষ্ণঃ প্রণতঃ। ঠিক আছে, কর্তায় তৃতীয়া কর্মে প্রথমা। তাহলে কর্মে প্রথমা মানে কর্মে বিশেষণেও প্রথমা হবে, কর্তায় তৃতীয়া মানে কর্তার বিশেষণেও তৃতীয়া হবে, এইটা এখানে বোঝা, ঠিক আছে? এই ধরনের কিন্তু জিনিসটা বুঝতে হবে। এবারে দেখুন আমরা যোগে কখন কর্তৃবাচ্যের প্রয়োগ হয়? আমরা মনে হচ্ছে কর্তৃবাচ্য প্রয়োগ করেছিলাম। হ্যাঁ, যেমন ধরুন এখানেই হয়, এই যে রামঃ বিদ্যালয়ম গতবান, এখানেই হয় রামঃ বিদ্যালয়ম গতঃ, এরকমও হয় রামঃ বিদ্যালয়ম গতঃ। গত্যর্থক ধাতু অকর্মক একটা সূত্র আছে, গত্যর্থ কর্মক আশ্লিষ্ট এবং সূত্র আছে একটা, ঠিক আছে? এখানে গত্যর্থক ধাতু, অকর্মক ধাতু, কিছু ধাতু শ্লিষ ধাতু, যেমন কিছু ধাতু দেওয়া আছে, সেই ধাতুগুলোর প্রয়োগ থাকলে কর্তৃবাচ্যতেও ত প্রত্যয়ের প্রয়োগ হয়। সেটা কি আপনারা জানবেন, মানে শুনতে চান? তাহলে আমি বলবো, আমি আসলে বেশি এগুলো যাচ্ছি না, কারণ এই কারণে উপরে একটু বলে দিন না, তাহলে ওইখানটা ক্লিয়ার হয়। কারণ মনে হচ্ছে আমরা এর আগের ক্লাসে যখন করেছিলাম না, মনে হচ্ছে আমরা কর্তৃবাচ্য প্রয়োগ করেছি, কিন্তু মানে এই মানে কেন করেছি বা কিভাবে করেছি অতটা হয়তো জানি না, মানে করতে হয় করেছি।
আচ্ছা আচ্ছা, বুঝেছি স্যার বুঝেছি। এইটা এই প্রত্যয়ের উপরে একটা ক্লাস স্যার দিতেই হবে আমাকে, মানে এইটা হ্যাঁ একটু সে, ক্লিয়ার করতে হবে। হ্যাঁ মানে মানে সে, একদম আগে একদম কাউকে আমরা বেশি একদম ক্লাস যদি পাইনি পড়তে, আর একটাই যেহেতু হয়েছিল তো হয়তো অত ডিটেলস আমরা পড়ার সুযোগ পাইনি। আবার যখন তাহলে স্যার একটু ডিটেলসে বললেই ভালো হয় তাহলে। বললে ভালো হয় স্যার। একদম হ্যাঁ, আমাদের একদম একদম। একটুখানি মানে আপনি শুধু মানে ওই একটু মানে প্র্যাকটিস করিয়ে দিতে হবে। প্রত্যয় তো হ্যাঁ প্রত্যেক শব্দ সাবজেক্টই, মানে আমরা প্রথমে ক্লাসে যেটা করেছি জাস্ট একবার করে করে গেছি, সেটাকে একটুখানি একটু আচ্ছা প্র্যাকটিস করিয়ে দিলে ভালো হয় স্যার। তাহলে আচ্ছা আমরা একটু ঠিক বুঝতে আছে। পারি পুরোটা। এই যে আপনি বললেন ওটাকে বুঝতে একটা কর্মবাচ্যে প্রয়োগ হবে, একটা ভাব মানে এতে কর্তৃবাচ্যে প্রয়োগ হবে, এইটা একটু হুম হুম ডিটেলিংটা করে দিলে একটু ভালো হয়। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। দেখুন একটা সূত্র রয়েছে, সেটা তো পিডিএফ এখানে তো লেখা যাবে না, তারা একটু দাঁড়ান, হ্যাঁ আমি ওপেন করছি। আমি এই স্টাডি ম্যাটেরিয়াল ঢুকিয়ে দিচ্ছি, ঠিক আছে, আপনাদের পরে ওটা দেখতে সুবিধা হবে। একটা সূত্র রয়েছে, এই একটা সূত্র রয়েছে, ঠিক আছে, সকলে স্ক্রিন দেখতে পাচ্ছেন তো? স্ক্রিন দেখা যাচ্ছে? না না স্যার স্যার, দেখা ঠিক আছে যাচ্ছে না। না। না স্যার। আচ্ছা, দাঁড়ান। এবারে দেখতে পাচ্ছেন? দেখুন দেখি, হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। একটা সূত্র রয়েছে, এই যে এই সূত্রটা, গত্যর্থ অকর্মক শ্লিষ সিং স্থাস বসদন রূপ জিরিয়তি ভ্যশ্চ। এটা পাণিনীয় সূত্র রয়েছে, ঠিক আছে। আমি একটু এটা ভেঙে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এবারে দেখুন এখানে কিছু ধাতু দেওয়া আছে, দেখতে পাচ্ছেন, গত্যর্থ অকর্মক শ্লিষ শিং স্থা পস জন রুহ জিরিয়তি ভ্যশ্চ, ঠিক আছে। এবার দেখুন এই যে ধাতুগুলো রয়েছে, এই ধাতুগুলোর ক্ষেত্রে একটা বিশেষ নিয়ম করা হয়েছে, সেটা হচ্ছে সাধারণত ত প্রত্যয় কর্ম ভাববাচ্যে এবং কর্মবাচ্যেই হয়, ঠিক আছে। কিন্তু এই এই যে কটা ধাতু বলা হয়েছে এই সূত্রে, সেই ধাতুগুলোর ক্ষেত্রে কর্তৃবাচ্যতেও ত প্রত্যয় হয়। কি কি ধাতু? দেখুন প্রথম হচ্ছে গত্যর্থক ধাতু। গত্যর্থক ধাতু মানে যে ধাতুগুলো অর্থ গতি, চাওয়া, চাওয়া অর্থ, মানে গম ধাতু, ইয়া ধাতু,
যতগুলো গত্যর্থ ধাতু আছে আপনারা যা জানেন, ঠিক আছে, এই সমস্ত ধাতুর ক্ষেত্রে কিন্তু আপনার কর্তৃবাচ্যতেও ত প্রত্যয় হয়। ঠিক আছে, আমি তাহলে বাংলাতে এটা লিখে দিই মানেটা, তাহলে পরে বুঝতে সুবিধা হবে। গত্যর্থক, তারপরে আছে অকর্মক ধাতু। অকর্মক মানে যে ধাতু কর্ম হয় না, যেমন ধরুন ভবান, এই ধরুন আমি বলছি শ্বেতে, শ্বেতে, শ্বেতে মানে শুয়ে থাকা, শ্বেতে তালব্যস্য। যেমন আমি আচ্ছা আমি উদাহরণগুলো দিয়ে দিই। যেমন ধরুন প্রথম আমি একটা উদাহরণ দিচ্ছি, রামঃ বিদ্যালয়ম গতঃ, এটা হচ্ছে গত্যর্থকের উদাহরণ। অকর্মকে উদাহরণ দেখুন, রামঃ শয়িতঃ। দেখুন এখানে কি হলো বুঝতে পারছেন? রামঃ এটা কিন্তু আপনার কর্তা, শয়িতঃ এটা কিন্তু ত প্রত্যয়ান্ত শব্দ, শয়িতঃ এটা ত প্রত্যয়ান্ত শব্দ। ঠিক আছে, এবার এখানে দেখুন এই যে শয়িতঃ এটা, এটা কিন্তু আচ্ছা শয়িতঃ, শয়িতঃটা দেওয়া ঠিক আছে, শয়িতঃটা পরে অলরেডি আছে। গ্লানঃ, এটা উদাহরণ খুব প্রসিদ্ধ আছে, গ্লানঃ। গ্লানঃ মানে হচ্ছে ওই আপনার ওই একটু ম্লান হয়ে যাওয়া, ওই আর কি। গ্লান মানে হচ্ছে এই ধরুন কারো রোগ হয়েছে, রোগের জন্য দেহতে মানে শরীরটা একটু ক্ষীণ হয়ে গেছে, শরীরটা একটু দুর্বল হয়ে পড়েছে, সেই ক্ষেত্রে গ্লানঃ বলা হয়। এই যে গ্লানঃ ধাতুটা, এখানে যে ধাতুটা রয়েছে গ্লই ধাতু, সেই ধাতুটা কিন্তু একটা অকর্মক ধাতু। মানে এই যে রামের রাম গ্লান মানে গ্লান হয়ে যাচ্ছে, এখানে কিন্তু কোনো কর্ম নেই। বোঝা গেছে? রামঃ এই যে গ্লা ধাতুটা, গ্লই ধাতু, এটা কিন্তু একটা অকর্মক ধাতু। ঠিক আছে, অকর্মক ধাতু। অকর্মক ধাতু, অকর্মক ধাতু তাহলে কি হলো? তাহলে অকর্মক ধাতুর ক্ষেত্রে সাধারণত কি হওয়া উচিত? অকর্মক ধাতু হলে ভাববাচ্য হবে, ভাববাচ্য হলে ত প্রত্যয়টা ভাববাচ্য হবে। কিন্তু কি অকর্মক ধাতুর ক্ষেত্রে কি হচ্ছে? অকর্মক ধাতুর ক্ষেত্রে ত প্রত্যয়টা কর্তৃবাচ্যতেও হতে পারে, সেটা বলা হচ্ছে। ঠিক আছে, বুঝা গেছে? দেখুন এবারে দেখুন, প্রথম হচ্ছে গত্যর্থকের উদাহরণ কি দেওয়া হয়েছে, রামঃ বিদ্যালয়ম গতঃ। এখানে গতঃ এইটা একটা গত্যর্থক ধাতু, তাহলে গত্যর্থক ধাতুর প্রয়োগ থাকলে কি হতে পারে? ত প্রত্যয়টা কর্তৃবাচ্যে হতে পারে। তাহলে এখানে রামঃ বিদ্যালয়ম গতঃ, এখানে ত প্রত্যয়টা কিন্তু কর্তৃবাচ্য হয়। তার এবারে ত প্রত্যয়টা এখানে কর্তৃবাচ্য হয়েছে, এটা কি করে বোঝা যাচ্ছে? না গত এটা রামকে ফলো করছে, বিদ্যালয়কে ফলো করছে না। গত এই পদটা, এই যে গত এই যে ত প্রত্যয়ান্ত শব্দটা, সেটা রামঃ এই কর্তৃবাচক কর্তাকে ফলো করছে, বিদ্যালয় এই কর্মকে ফলো করছে না। তাহলে কর্তাকে ফলো করছে মানে কি এটা কর্তৃবাচ্য হয়েছে। রামঃ গতঃ, এখানে যদি আমি বলি রামৌ, তাহলে কি হবে? বলুন কি হবে? গতৌ, গতৌ বিদ্যালয়ম গতৌ, গতৌ হয়ে যাবে, গতৌ। রামঃ হয়ে গেলে রামঃ বিদ্যালয়ম কি হয়ে যাবে? রামঃ বিদ্যালয়ম কি হয়ে যাবে? গতাহ, বলুন গতাহ। রামঃ বিদ্যালয়ম গতাহ। ঠিক আছে, সেরকম। তাহলে এটা হলো গত্যর্থ। সেরকম হতে, সেরকম আরেকটা হচ্ছে অকর্ম। অকর্ম মানে কি? যে সমস্ত ধাতুর কর্ম হয় না, যে সমস্ত ধাতুর কর্ম হয় তাকে বলছে অকর্মক ধাতু। ঠিক আছে, দেখুন রামঃ গ্লায়তি। গ্লায়তি মানে হচ্ছে ওই বললাম যেটা, যে ওই রোগের জন্য শরীর ক্ষীণ হয়ে যাওয়াকে বলে গ্লায়তি, মানে ক্ষীণ হয়ে যাচ্ছে না। এখানে দেখুন, এখানে গ্লায়তি এটা একটা অকর্মক ধাতু, তাই তো? অকর্মক ধাতু হলে কি হবে? অকর্মক ধাতু প্রয়োগ থাকলে আপনার
ত প্রত্যয়টা কর্তৃবাচ্যতেও হতে পারে, সেই জন্য গ্লা নহ, এটা কিন্তু ত প্রত্যয়ান্ত রূপে, ত নেই, ওই তয়ের জায়গায় ন হয়ে যায়, কিন্তু এটা কিন্তু গ্লা নহ, এটা কিন্তু একটা ত প্রত্যয়ান্ত শব্দ। ঠিক আছে, তাহলে তাহলে কি হলো না, ত প্রত্যয় শব্দ, তাহলে কি হলো না, গ্লা নহ এখানে কর্তৃবাচ্যের ত হলো, রামঃ গ্লানঃ, রামৌ গ্লানৌ, রামাহ গ্লানাহ, এইভাবে আপনার কর্তৃবাচ্যের ত হয়েছে। সেরকম শ্লীষ ধাতুর প্রয়োগ থাকলেও হতে পারে, সিং ধাতুর প্রয়োগ থাকলে হতে পারে, স্থা ধাতুর প্রয়োগ থাকলে হতে পারে, ওয়াস ধাতুর প্রয়োগ থাকলে হতে পারে, জন ধাতুর প্রয়োগ থাকলে হতে পারে, রুহ ধাতুর প্রয়োগ থাকলে হতে পারে, আর জীর্ণ ধাতু জ্রি, জয় দীর্ঘরি জ্রি, সেই ধাতুর প্রয়োগ থাকলে হতে পারে। এই এতগুলো ধাতু মানে শ্লীষ, সিং, স্থা, ওয়াস, জন, রুহ, জ্রি, তাহলে 7টা ধাতু হচ্ছে এখানে। শ্লেষ ধাতু মানে কি? শ্লীষ মানে ওই আশ্লেষ, মানে ওই কি বলবো, শ্লীষ আলিঙ্গন অর্থে হয়। ঠিক আছে, আর জন ধাতু মানে জন্মানো, জন্মগ্রহণ করা, এই অর্থ? জন্মগ্রহণ করা, জায়াতে হয় না, জায়াতে, ওইটা হচ্ছে জন ধাতুর অর্থ। আর রুহ ধাতুর অর্থ? রুহ ধাতুর অর্থ হচ্ছে বলছি, রুহ ধাতু দেখুন দুটো অর্থ হতে পারে। ঠিক আছে, একটা হচ্ছে মানে সাধারণত রুহ ধাতুর কি হয়, ওই গাছের ক্ষেত্রে রুহ ধাতুর প্রয়োগ, গাছ, ওই গাছে ওই বীজ থেকে গাছের উৎপন্ন হওয়া, ঠিক আছে, সেই অর্থে না রুহ ধাতুর প্রয়োগটা হয়। যেমন ধরুন এই আমরা রোহণ করি, রোহণ বৃক্ষ, ওই বীজম রোহাতি মানে বীজ রোপণ করা, বা বৃক্ষাহ রোহাতি বীজ থেকে উৎপন্ন হওয়া, সেই অর্থে রোহাতিটার প্রয়োগ হয় রুহ ধাতু। ঠিক আছে, আর জি ধাতু মানে হচ্ছে জীর্ণ হয়ে যাওয়া, জীর্ণ, জি মানে জীর্ণ হয়ে যাওয়া, জীর্ণ মানে ওই আর কি, আমরা যে বাংলায় যেটা জীর্ণ, মানে ওই জীর্ণ মানে বাংলায় জীর্ণ শব্দের অন্য অর্থ আছে, মানে হজম হয়ে যাওয়া, বা জীর্ণ হলো না আমরা বলি বাংলাতে। হ্যাঁ, জীর্ণ মানে কি রোগা জীর্ণ হয়ে যায়, এরকম কিছু অর্থ? হ্যাঁ হ্যাঁ, এরকম এরকম এরকম। এটা ধাতুটা কি জির, জয়ে বর্গী, জয়ে দীর্ঘী? হ্যাঁ, দীর্ঘ রি, দীর্ঘ রি। আচ্ছা, দীর্ঘ রি। ঠিক আছে, জি, জির, জিরি, জি। আচ্ছা স্যার, একটা জিনিস বলছিলাম, আপনি যে বলি গত্যর্থক এবং অকর্মক, এই ধাতুগুলোর আপনি এই কর্তরিতে রূপগুলো বললেন, এই গত্যর্থক ধাতুর যে রূপটা, এটা আমরা আবার কর্মনিতেও প্রয়োগ করতে পারি, এই জিনিসটাকে কর্মনিতেও করতে পারি। একদম একদম, মানে এখানে দুটো, হ্যাঁ বলুন বলুন। সেরকম অকর্মকটাও আপনি এখানে যেমন কর্তৃতে করেছেন, এটা আমরা আবার ভাবেও প্রয়োগ করতে পারি, মানে এখানে রামঃ গ্লানঃ জায়গায় আপনি রামেণ গ্লানম এরকম করতে পারেন, এটা দুটোই করতে পারি, দুটোই করতে পারেন। ঠিক আছে, এটা মানে কর্তৃবাচ্যেই হবে এরকম নিয়ম নেই, কর্তৃবাচ্যেও হবে, এটা নিয়ম হবে, কর্তৃবাচ্যও হবে এবং ভাববাচ্য হবে, আর ওখানে কর্তৃবাচ্য হবে, কর্মনিবাচ্য হবে, কর্মবাচ্যও হবে। তাহলে এই বোঝা গেছে, এই ধাতুর নিয়মগুলো বোঝা গেছে, এই নিয়মটা বোঝা গেছে তো। তাহলে দেখুন, এমনিতে ধাতুর নাম উল্লেখ করে 7টা ধাতু রয়েছে, শ্লীষ ধাতু, সিং ধাতু, স্থা, বস, জন, রুহ, জ্রি ধাতু রয়েছে। আর আপনার ধাতুর নাম না করে একটা ওই মানে একটা অর্থ দিয়ে বলেছে দুটো ধাতু, গত্যর্থক ধাতু আর অকর্মক ধাতু। গত্যর্থকের মধ্যে অনেকগুলো ধাতু পড়তে পারে, অকর্মকের মধ্যে অনেক ধাতু পড়তে পারে, আর বাকি শ্লীষ, সিং, স্থা, বস, জন, রুহ, জ্রি এগুলো হচ্ছে আপনার নাম ধরে বলেছে। এই ধাতুগুলোর ক্ষেত্রে আপনার এটা হবে। তাহলে ওদের ক্ষেত্রে, ওই ধাতুগুলোর ক্ষেত্রেও দুটো বাচ্চই হতে পারে, তাই তো? দুটো বাচ্চই হতে পারে, দুটো বাচ্চা। ঠিক আছে, এটা বোঝা গেছে এই নিয়মটা। আচ্ছা, অকর্মক ধাতু বলতে হস ধাতু তো হবে, মানে রামঃ হসিতঃ আর রামেণ হসিতঃ, দুটোই ঠিক, তাই তো? রামেণ হসিতম হয়ে যাবে। হ্যাঁ, রামেণ ভাববাচ্চা, হ্যাঁ, রামেণ হসিতম হয়ে যাবে। ঠিক আছে, মানে স্বগত আর তেনগতম। সহগতঃ তেনগতম, দুটোই হতে পারে। স্যার, আমাদের কিন্তু এই প্রত্যয়ের উপর একটু প্র্যাকটিস করালে ভালো হতো, মানে যদি কতগুলো প্র্যাকটিস করে দিতেন তাহলে আমাদের সুবিধা, মানে আপনি ক্লাস ওয়ার্কেও প্র্যাকটিস করতে পারেন, বা আমাদের
কাজ দিয়েও প্র্যাকটিস করিয়ে দিতে পারেন। হ্যাঁ, আমি এটার উপর হোমওয়ার্ক দেবো, এটা আমি দেবো আজকে। তাহলে আমাদের এটাকে প্র্যাকটিসটা ভালো হতে পারে আর কি আমাদের। একদম 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 একদম। আচ্ছা, এটা বলো। ঠিক আছে, তাহলে এটা বোঝা গেছে। তাহলে আমি বাংলায় নিয়মটা আবার লিখে দিই তাহলে। তাহলে এই ত এবং তবতু নিয়ে আমি এখানে কিছু উদাহরণের জন্য, অভ্যাসের জন্য লিখেছিলাম, সেটা আবার দেখিয়ে দিই, তাহলে জিনিসটাই হয়ে যাবে। যেমন ধরুন, রামঃ বিদ্যালয়ম গতবান, কি হবে? রামেণ বিদ্যালয়ঃ গতঃ, তার চেঞ্জ করলে। তারপর দেখুন, সীতা বিদ্যালয়ম গতবতী, কি হবে? সীতয়া বিদ্যালয়ঃ গতঃ। শিবঃ রামম নমতি, তাহলে এটা কি হবে? শিবঃ রামম নতবান, সেখান থেকে কি হবে? শিবেন রামঃ নতঃ। শিবৌ রামম নতবন্তৌ, কি হবে? শিবাভ্যাম রামঃ নতঃ। শিষ্যঃ গ্রন্থম পঠতি, শিষ্যঃ গ্রন্থম পঠিতবান, শিষ্যেন গ্রন্থঃ পঠিতঃ। শিষ্যাঃ গ্রন্থম পঠিতবন্তঃ, শিষ্যৈঃ গ্রন্থঃ পঠিতঃ। বুঝতে পারছেন চেঞ্জগুলো বুঝতে হবে। জনঃ ঈশ্বরম পূজয়তি, জনঃ ঈশ্বরম পূজিতবান, জনেন ঈশ্বরঃ পূজিতঃ। জনাঃ ঈশ্বরম পূজিতবন্তঃ। দেবঃ ভক্তম রক্ষতি, দেবঃ ভক্তম রক্ষিতবান। দেবেন ভক্তঃ রক্ষিতঃ, বা স্ত্রীলিঙ্গে করি, দেবী ভক্তম রক্ষিতবতী, দেব্যা ভক্তঃ রক্ষিতঃ, দেবৌ ভক্তম রক্ষিতবন্তৌ। এইভাবে আপনার এই পরিবর্তনগুলো হবে, এগুলো একটু দেখে নেবে উদাহরণগুলো, ঠিক আছে? তাহলে জিনিসগুলো আরো বুঝতে ক্লিয়ার হবে, ঠিক আছে? তাহলে মোটামুটি তক্তবতু সকলের ক্লিয়ার তো নাকি? তক্তবতু নিয়ে কোনো আর সমস্যা আছে? সমস্যা তো নেই স্যার এখন, কিন্তু আমাদের আরেকটুখানি ডিপলি পড়তে হবে, মানে অভ্যাস করতে হবে, হ্যাঁ, তাহলে হয়ে যাবে। আচ্ছা, আমি আপনাদের গ্রুপে তক্তবতুর পিডিএফটা দিয়ে দিচ্ছি, এটা এখন করলাম, ঠিক আছে? স্যার এর উপর যদি কোনো মানে কাজ দিতেন বাড়িতে, ধরুন কত 10টা বা 20টা যদি। হ্যাঁ, আজকেই দেবো, আজকে আমার রেডি করা আছে, দেবো, ঠিক আছে? এটাকে একটু ভালো করে প্র্যাকটিস করিয়ে দেবেন, মানে আমরা অভ্যাস করলে মানে আমাদের আরো ওটা সেই হবে। হ্যাঁ, ঠিক হয়ে যাবে। মানে প্রত্যয়গুলোর উপরে স্যার প্রত্যেকটাতেই আমাদের যদি আগের দিন একটু বলে দেন যে এই প্রত্যয়টা আমার পরের দিনে হবে, তাহলে আমরা প্রিলিমিনারি যেটা পড়েছি সেটাও দেখে আসতে পারি, তারপর আপনাকে কোশ্চেন করতে পারি। কারণ আমি তো তপ্রত্যয়টা আজকে আপনি যেটা করালেন সেটা যদি একটু আগে থেকে একটু রিভাইজ করে দিতে পারতাম, তাহলে আপনাকে কোশ্চেন করতে পারতাম কিছু। কিন্তু আজকে হলো না, আজ পরের দিনে আমি আপনাকে এটার ব্যাপারে ডিটেলস একটু পড়ে কোশ্চেন করবো। এইটাই বলছি যে আপনি যেটা বলবেন যদি আমাদের আগে থেকে বলেন, তাহলে আমাদের একটু সুবিধা হয়, মানে আমরা একটু প্রিপেয়ার হতে পারি। যা পড়েছি আর আমাদের যতটুকু পড়েছি ততটুকু পড়লে আমাদের সেইটুকুটা অন্তত পারবো আর কি।
হ্যাঁ 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 ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা তাহলে আপনাদের তক্তবতু হয়ে গেল। আমি তক্তবতুর ওই যেটা এক্ষুনি দেখালাম ওই ওটা আমি অলরেডি আপনাদের এতে দিয়ে দিয়েছি, গ্রুপে দিয়ে দিয়েছি, দেখে নেবেন, ঠিক আছে? যদি দরকার হয় ওটা দেখে নেবেন, নাহলে তো আসছে ওষুধ থেকে। ঠিক আচ্ছা আছে। এরপরে আমরা একটু কৃত্য প্রত্যয়টা দেখে নিই আজকে। কৃত্য প্রত্যয়টা খুব সহজ জিনিস, তারপর তক্তবতু জানলে কৃত্য প্রত্যয় কোনো ব্যাপার না। আপনারা কৃত্য প্রত্যয় জানেন সকলে, কৃত্য প্রত্যয় জানেন তো? মানে ওটা তো আপনারা আগের দিন বললেন যে শিখেছেন। দেখা যাবে রিভিশন, এগুলো জাস্ট নতুন করে রিভিশন হচ্ছে। দেখুন কৃত্য প্রত্যয়, সকলে স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি। হ্যাঁ এবার দেখুন এখানে কৃত্য প্রত্যয়, কৃত্য প্রত্যয় মানে হচ্ছে উচিত অর্থে প্রত্যয়। কৃত্য প্রত্যয় সরাসরি ব্যাপার উচিত অর্থে এগুলো প্রয়োগ হয়। এটা করা উচিত, এটা এখানে যাওয়া উচিত, এটা খাওয়া উচিত, এই উচিত অর্থে আমরা কৃত্য প্রত্যয়ের প্রয়োগ করে থাকি, ঠিক আছে? কৃত্য প্রত্যয়ে অনেকগুলো হয়, তার মধ্যে প্রসিদ্ধ আমাদের মোটামুটি তব্বিয়ত, অনিয়র, এই দুটো মোটামুটি আমরা জানবো। তব্বিয়ত এবং অনিয়র দুটো প্রসিদ্ধ দুটো প্রত্যয়, তব্বিয়ত অনিয়র। তব্বিয়তের এই শেষের তকারটা থাকে না, তব্য এটাই থাকে, তব্য। অনিয়রের শেষের রকারটা থাকে না, অনিয় এটা থাকে, ঠিক আছে? তাহলে এখন যদি আমি গম ধাতু ধরি, গম ধাতু, গমের সাথে অনিয়র যোগ করলে কি হচ্ছে? গম প্লাস অনিয় কি হয়ে যাবে? গমনীয়। গম প্লাস তব্য যোগ করলে কি হবে? গন্তব্য। গমনীয় পাচ্ছি অনিয়র করলে, ত করলে গন্তব্য পাচ্ছি, তব্য করলে গন্তব্য পাচ্ছি। দেখুন দুটোর অর্থের কোনো পরিবর্তন নেই, একই অর্থে দুটো আলাদা আলাদা প্রত্যয়। গমনীয় এটার যা অর্থ, গন্তব্য এটারও তাই অর্থ, অর্থের কোনো পরিবর্তন নেই, শুধু দুটো আলাদা আলাদা প্রত্যয়, আলাদা আলাদা রকম রূপ হয়, কিন্তু অর্থের কোনো পরিবর্তন নেই। খাদ ধাতুর থেকে করতে পারি, খাদানিয়া হতে পারে, আবার খাদানিয়া হতে পারে, আবার খাদিতব্য এটাও হতে পারে। তব্য করলে খাদিতব্য, অনিয়র করলে খাদানিয়া, ঠিক আছে? এবারে দেখুন একটা বাক্য দেখুন এখানে, রামেণ গ্রন্থঃ পঠিতব্যঃ, অথবা রামেণ গ্রন্থঃ পঠনীয়ঃ। এবারে দেখুন এই যে এবারে এখানেও আগের মতো, যে এবারে এবারে কৃত্য প্রত্যয় শব্দগুলো সবসময় আপনার কর্মবাচ্য বা ভাববাচ্য হয়। কর্তৃবাচ্যে কৃত্য প্রত্যয়ান্ত শব্দের প্রয়োগ হয় না, তাই তো? কর্তৃবাচ্য হয় না, কর্মবাচ্য এবং ভাববাচ্য হয়। তাহলে কর্তায় তৃতীয়া হবে, কর্মে প্রথমা হবে, সোজা হিসেব। আর কৃত্য প্রত্যয়ান্ত শব্দগুলো কর্মকে ফলো করবে, হ্যাঁ কর্মকে ফলো করবে। তাহলে গ্রন্থঃ পঠিতব্যঃ, গ্রন্থঃ পঠনীয়ঃ। এবার এই যে পঠিতব্যঃ পঠনীয়ঃ, এগুলো কিন্তু ক্রিয়াবাচক শব্দ, তাই না? এগুলো কিন্তু ক্রিয়াপদ নয়, আগের মতোই, মানে ত এবং তবতু প্রত্যয়ের মতোই এগুলো কিন্তু আপনার কি বলে, ক্রিয়াবাচক শব্দ, আপনার ক্রিয়াপদ নয়। তাহলে এখানেও কোনো ক্রিয়াপদ উজ্জ্ব রয়েছে, সেখানে যেমন আমি আগেরবার বলছি অস্তি হতে পারে, আসিত হতে পারে, ভবিষ্যতি হতে পারে। তাহলে আগেরটায় কি ছিল? আগেরটায় যেহেতু অতীতকাল অর্থ হতো বলে আপনার আসিত এটাই হতো, বা অভবত এটাই হতো, অস্তিটা হলে অব্যয় হিসেবে হতো। এখানে যেহেতু পঠিতব্য হয়, এটা মানে বর্তমান কালেও কৃত্য হতে পারে, অতীতকালেও কৃত্য হতে পারে, ভবিষ্যৎ কালেও কৃত্য হতে পারে। সেই জন্য এখানে রামেণ গ্রন্থ, যদি আপনি বলেন যে বর্তমান কাল অর্থ আপনার বলতে ইচ্ছা হয়, তাহলে রামেণ গ্রন্থঃ পঠিতব্যঃ अस्ति। অতীতকাল বলতে হলে রামেণ গ্রন্থঃ পঠিতব্যঃ आसीत्। ভবিষ্যতে বলতে হলে রামেণ গ্রন্থঃ পঠিতব্যঃ ভবিষ্যতি। এইভাবে আপনার প্রয়োগগুলো হবে। বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ। এবার এই জায়গাতে আপনার জাস্ট এবারে এবারে পুলিঙ্গ, এবারে আপনি স্ত্রীলিঙ্গ আনুন। সীতয়া কবিতাঃ লেখনীয়াঃ, সীতয়া কবিতা লেখনীয়া, সীতয়া কবিতে লেখনীয়ে, সীতয়া কবিতাঃ লেখনীয়াঃ। अर्जुनेन फलं खादनीयम्, अर्जुनेन फले खादनीये, अर्जुनेन फलानि खादनीयानि। যেরকম যেরকম কর্মতে বচন চেঞ্জ হবে, সেরকম সেরকম এই কৃত্য প্রত্যয়ান্ত শব্দতেও বচন পরিবর্তন হবে, এইটুকুই, ঠিক আছে?
এবারে আমরা বলছি এখানে অস্তি মানে অস ধাতু ছাড়াও তো আমরা অন্য ধাতুরও প্রয়োগ করতে পারি। যেমন বহু ধাতু হচ্ছে করতে পারি। রাম হচ্ছে পড়ার যোগ্য বেদ পড়ছে, মানে পর ধাতুটাকে যদি আবার করি এরকম, মানে পঠনীয়ঃ রামেণ পঠতি, হ্যাঁ এরকম মনে হয় করেছিলাম এর আগের ক্লাসে। রামেণ গ্রন্থঃ পঠনীয়ঃ পঠতি, না এরকম হ্যাঁ পঠিতঃ পঠিতঃ, রামেণ পঠিত। পঠনীয়ঃ গ্রন্থঃ পঠিতঃ। হ্যাঁ, হতে পারে, কিন্তু সেখানেও কিন্তু আবার মানে আপনাকে ওইগুলো অস্তি করতে যেহেতু হবে। শব্দরূপের মতো হয় ওগুলোকেও আমরা কর্মবাচ্যে মানে বলছি কর্ম মানে এরকম করে মনে হয় অভ্যাস করেছিলাম। অবশ্যই, হ্যাঁ হতে পারে। যেমন আপনি বাংলায় এখন একটা বাক্য বলেন, রামের দ্বারা পাঠ্য, আমরা বলি না পাঠ্য পুস্তক, কিন্তু পাঠ্য পুস্তক, তাহলে আমরা বলি রামের দ্বারা পঠনীয় গ্রন্থ, রাম পঠনীয় গ্রন্থ পড়ছে, রাম পঠনীয় গ্রন্থ পড়ছে, রামেণ পঠনীয়ঃ গ্রন্থঃ পঠ্যতে। বোঝা গেছে? রামেণ পঠনীয়ঃ গ্রন্থঃ পঠ্যতে, রামের দ্বারা পঠনীয় গ্রন্থ পড়া হচ্ছে, এইভাবে আপনি প্রয়োগ করতে পারেন। বা রামঃ পঠনীয়ম গ্রন্থম পঠতি। বোঝা যাচ্ছে? রাম পাঠ্য বই পড়ছে, রামঃ পাঠ্যম বা পঠনীয়ম গ্রন্থম পঠতি, এইভাবে আপনি প্রয়োগ করতে পারেন, অসুবিধা কিছু নেই। হ্যাঁ স্যার ওরকমই বলছিলাম যে ওটাকে হ্যাঁ কর্ম করে। কোনো অসুবিধা নেই, কিন্তু মানে সেখানে মানে অন্য অর্থই চলে আসছে, রামের দ্বারা পঠনীয় গ্রন্থ পড়া মানে হচ্ছে পড়ার এরকম। যোগ্য মানে এরকম একটা অর্থ আছে যে পড়ার যোগ্য মানে বই যদি পড়ছে এরকম। যদি শুধু বলেন যে রামের দ্বারা গ্রন্থ পড়া উচিত, তাহলে কিন্তু তখন কিন্তু আপনাকে অস্তি বা ভবতি এই ক্রিয়াপদ ছাড়া অন্য কোনো ক্রিয়াপদ আনলে হবে। রামের দ্বারা গ্রন্থ পড়া উচিত, আপনি এবারে অন্য ক্রিয়াপদ আনলে অন্য অর্থ আসবে। রামের দ্বারা পঠনীয় গ্রন্থ পড়া হচ্ছে, দুবার পড়া হচ্ছে, রামের দ্বারা পঠনীয় গ্রন্থ পড়া হচ্ছে, রাম পঠনীয় গ্রন্থ পড়ছে, তখন রামেণ হ্যাঁ যেমন পঠনীয়। স্যার এই যে করেছিলাম আমি খাতাটা খুলেছি, রামঃ পঠিতব্যম বেদম গুরুমুখাৎ শৃণোতি। হ্যাঁ, মানে এখানে আপনি করতে পারেন, এখানে মানে পুরো অন্যরকম, যে রাম পঠিতব্য বেদ গুরুর মুখ থেকে শুনছে, ঠিক আছে, এটা অসুবিধা নেই। কিন্তু সামান্য বাক্য যখন আপনি বললেন রামের দ্বারা গ্রন্থ পড়া উচিত, তখন রামেণ, তখন কিন্তু ওই অন্য কোনো ক্রিয়াপদ আনলে তখন সেই মানে চেঞ্জ হয়ে যাবে। বোঝা গেছে? মানে রামেণ গ্রন্থ, করেছিলাম রামেণ বেদঃ পঠিতব্য বা পঠনীয় বা পাঠ্যঃ এরকমও করেছিলাম, আবার হ্যাঁ ওটাকে আবার এই অনুযায়ী করেছিলাম। হ্যাঁ, ওটা হচ্ছে একটুখানি ওর থেকে একটু ডিফিকাল্ট ভার্সন, মানে ওটা ভাবে প্রয়োগ করা যায়, ঠিক আছে, এটা ফার্স্ট স্টেপ। হ্যাঁ, এবারে এই যে এখানে অস্তি বা আসিত, এটা যদি আপনি নাও ইউজ করেন, রামেণ গ্রন্থঃ পঠনীয়ঃ, এইটা যা অর্থ রামেণ গ্রন্থঃ পঠনীয়ঃ অস্তি, এটারও তাই অর্থ। মানে অস্তি আসিত ভবিষ্যতে এগুলো আসলে উজ্জ্ব রাখি, আমরা বলি না সাধারণত, রামেণ গ্রন্থঃ পঠনীয়ঃ এইটুকু বলেই রেখে দিই, ঠিক আছে, একই অর্থ। এই যদি আপনি অন্য এই যে বললেন রামেণ পঠিতব্যম, রামঃ পঠিতব্যম গ্রন্থম গুরুমুখাৎ শৃণোতি, এখানে যদি আপনি বলেন শৃণোতিটা বলবো না, তাহলে কিন্তু বাক্যের কোনো অর্থই আসবে না, ঠিক আছে। না, আমি বলতে চাইছি যেখানে ধরুন মানে কোনো ক্রিয়াপদ, আমরা যেমন রামঃ বিদ্যালয়ম গতবান, এখানে কোনো ক্রিয়াপদ আমরা ব্যবহার করছি না, তাহলে আমরা এখানে কি ভাবতে হবে না, অ্যাকচুয়ালি ওখানে অস্তি আসিত ভবিষ্যতে কিছু একটা আছে, সেইটা উজ্জ্ব আছে। সেরকম এক্ষেত্রে রামেণ গ্রন্থঃ পঠনীয়ঃ এইটুকু আমরা প্রয়োগ করি, তার মানে কি ওখানে অ্যাকচুয়ালি অস্তি আসিত ভবিষ্যতে এরকম প্রয়োগ আছে, এরকম একটা ধাতু আছে, সেটা আমরা প্রয়োগ করছি না, উজ্জ্ব আছে, এইটুকুই, ঠিক আছে। এবারে আপনি যেটা বললেন সেভাবে, সেটা তো এক্সটেনশন, সেগুলো করা যেতেই পারে, কোনো অসুবিধা নেই, সে আপনি অনেক বড় বাক্য করা যেতে পারে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। কিন্তু সাধারণ অর্থে স্যার এটা কর্মনিবাচ্যে বা ভাববাচ্যে প্রয়োগ হবে না, ওই সমস্ত ক্ষেত্রেও কিন্তু কর্মবাচ্যে ভাববাচ্যেই প্রয়োগ হচ্ছে। আচ্ছা, এই যে রামঃ পঠিতব্যম গ্রন্থম গুরুমুখাৎ শৃণোতি, এখানেও কিন্তু পঠিতব্য এখানে কর্মবাচ্যই আছে। না এটা তো যে আমাদের রামহ কিন্তু কর্তা, কর্মবাচ্য নেই, আমাদের কর্তৃবাচ্যই করিয়েছিল। আমি ওইটাই বলছি স্যার, রামহ তাহলে তো কর্তা তো রাম হয়ে গেল না।
কর্তা রাম হলো, ঠিক আছে, কিন্তু পঠিতব্য, হ্যাঁ পঠিতব্য, এই যে পঠিতব্য, এই যে এখানে তব্য প্রত্যয়টা হয়েছে, হ্যাঁ পঠিতব্য হ্যাঁ এই শব্দটা কাকে ফলো করছে? রামকে বেদকে। ফলো করছে। বেদটা না কি? বেদকে হ্যাঁ, কিন্তু তাহলে স্যার কি করতে, যে যদি বেদটাই ফলো করে তাহলে রামের কেন হলো না, তৃতীয়া হলো না? হ্যাঁ, এবারে হচ্ছে দেখুন, কর্তৃবাচ্য কর্মবাচ্য বলতে কর্তৃবাচ্যের বাক্য কর্মবাচ্যের বাক্য নয়। কর্তৃবাচ্য কর্মবাচ্য বলতে কর্তা অর্থে প্রত্যয় হয়, কর্ম অর্থে প্রত্যয় হয়। এবারে অ্যাকচুয়ালি বাক্য রামেণ গ্রন্থঃ পঠিতব্যঃ। আমি যেমন এক্ষুনি আপনাকে বললাম যে রামঃ বিদ্যালয়ম গতবান, বললাম তো, হুম, এর জন্য আমাদের বাক্য আছে, বা ধরুন বললাম রামঃ বিদ্যালয়ম গতবান। এবারে দেখুন, কেউ যদি বলে যে বিদ্যালয়ে যাচ্ছে এরকম রামকে, বিদ্যালয়ে যাচ্ছিল এরকম রামকে আমি দেখেছি, তাহলে তাহলে এখন কি হবে? বিদ্যালয়ে যাচ্ছিল এরকম রামকে আমি দেখেছি, তাহলে কি হবে? বিদ্যালয়ম গতবন্তম তত্ত্ববন্তম রামম অহম রামম পশ্যামি বা অহম অহম দৃষ্টবান, কিছু একটা হবে। এখানে দেখুন, এখানে গতবন্তম রামম, এখানে কি আর প্রথম বিভক্তির এক বচন আছে? নেই, ওখানে না দ্বিতীয় নেই বিভক্তির এক তো। বচন হয়ে গেছে। হ্যাঁ রামঃ, এই এই যে আমি নতুন বাক্যটা তৈরি করলাম, রাম বিদ্যালয়ম গতবন্তম রামম অহম পশ্যামি, এই হুম, বাক্যের দৃষ্টিতে এখন রাম হয়ে গেছে কর্ম। হুম, রাম কর্ম, এখন রাম আর কর্তা নেই, এখন অহম কর্তা হয়ে গেছে, রাম কর্ম অহম হয়ে গেছে, কর্তা। না হুম, কর্মের দ্বিতীয়া হয়েছে। হুম, কিন্তু যদি আপনি এখানে এই যে বিদ্যালয়ম গতবন্তম, এখানে যদি দেখেন এইটুকু জায়গাতে, এখানে কিন্তু বিদ্যালয় কর্ম, গতবন্তম কর্তা, আর রাম, গতবন্তমটা রামকে ফলো করছে, রামম হয়েছে বলে গতবন্তম হয়েছে। রামহ থাকলে গতবান হতো, রামম হয়েছে বলে গতবন্তম হয়েছে। তাহলে ওই যে তবত প্রত্যয়ন্ত শব্দটা কিন্তু কর্তাকেই ফলো করে যাচ্ছে। কর্তা এখন কর্ম হয়ে গেছে বলে এটাও দ্বিতীয় বিভক্তি করে দিয়েছে, ঠিক আছে? তাহলে কি হলো? তবত প্রত্যয় কিন্তু কর্তা অর্থেই হয়েছে, এটা ধরতে হবে। এটা স্যার আমাদের একটু কমপ্লিকেটেড ব্যাপারটা, একটু এটা বুঝতে হবে আরো। হ্যাঁ একটু কমপ্লিকেটেড আছে, আমি আপনাদের একটু লিখে দেখাচ্ছি, ঠিক আছে? এটা আমি লিখে দেখাচ্ছি আপনাদের, দাঁড়ান, একটু কমপ্লিকেটেড আছে। তাহলে স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি, একটু যদি বড় করেন ভালো হয় আচ্ছা, ফন্টটা। এবার ঠিক আছে? ঠিক আছে। দেখুন, এখানে রামহ বিদ্যালয়ম গতবান, এই একটা বাক্য। পরের বাক্যটা আমরা কি করলাম? আচ্ছা, এবারে দেখুন, এখানে রামহ, ব্যাপারটা বুঝতে হবে, সেটা হচ্ছে যে গতবান, আমরা বলছি রামহ বিদ্যালয়ম গতবান, এটা কর্তৃবাচ্যের বাক্য, ঠিক আছে? সেরকম বিদ্যালয়ম গতবন্তম রামম অহম পশ্যামি, এটাও কিন্তু কর্তৃবাচ্যের বাক্য, কোনো অসুবিধা নেই। ব্যাপারটা হচ্ছে যে আমরা যে বলছি যে তবত প্রত্যয় কর্তৃবাচ্যে হয়, তার মানে হচ্ছে তবতু প্রত্যয় কর্তাকে ফলো করে। কর্তৃবাচ্যে হয় মানে কর্তাকে ফলো করে, বোঝা গেছে? কর্তৃবাচ্যে হয় মানে
কর্তাকে ফলো করে। বোঝা গেছে? হ্যাঁ, তাহলে কর্তৃবাচ্য হয় মানে কর্তাকে ফলো করে। এবারে দেখুন, যখন আমি বলছি বিদ্যালয়ম গতবন্তম রামম অহম পশ্যামি, সেখানে হ্যাঁ গতবন্তম রামম এটা দ্বিতীয় হয়ে গেছে, যেহেতু এটা কর্ম হয়ে গেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে দেখুন, গতবন্তম এটা কিন্তু রামকেই ফলো করছে। গতবন্তম এটা কিন্তু রামকেই ফলো করছে, মানে রামম এখানে দ্বিতীয় বিভক্তির এক বচন আছে বলেই কিন্তু গতবন্তম এখানে দ্বিতীয় বিভক্তির এক বচন হয়েছে। এখানে রামমে যদি অন্য কিছু হতো তাহলে কিন্তু গতবন্তম এখানেও কিন্তু অন্য কিছু হতো। রামম যদি তৃতীয় বিভক্তির এক বচন হতো, গতবন্তম তৃতীয় বিভক্তির এক বচনই হতো। তাহলে দেখুন এখানে কিন্তু রামকে, কর্তাকে ফলো করছে, এটাই হচ্ছে ব্যাপার। এখানে যে রামে না বেদাহ পঠিতব্য, এখানে ব্যাপারটা একই রকম। এমনি বেদ পঠিতব্য এটা কর্মবাচ্য হচ্ছে, তো রামহ পঠিতব্যম বেদম পঠতি, এইখানে যে পঠিতব্য, এইখানে যে এই শব্দটা, এটা কিন্তু বেদকেই ফলো করছে, এ কিন্তু রামকে ফলো করছে না। এ কিন্তু আগের মতোই, আপনি যতই বাক্য এদিক সেদিক করুন, কিন্তু পঠিতব্য শব্দটা কিন্তু যেমন এই প্রথম বাক্যতেও পঠিতব্য শব্দটা বেদকে ফলো করছিল, বেদের লিঙ্গ বচন বিভক্তি অনুসারে পঠিতব্যতে লিঙ্গ বচন বিভক্তি হচ্ছিল, সেরকম দ্বিতীয় বাক্যতেও কিন্তু পঠিতব্য এটা বেদকেই ফলো করছে। কেন বলছি? এখন যদি আপনি বলেন রামহ পঠিতব্যম বেদম পঠতি, এখন যদি রামেণ পঠিতব্যঃ বেদঃ পঠ্যতে, এখানে দেখুন বেদটা প্রথম হয়ে গেল বলে পঠিতব্যের সঙ্গে সঙ্গে প্রথম হয়ে গেল। তাহলে পঠিতব্য এটা কিন্তু বেদকে ফলো করছে, বেদ যেমন যেমন যাচ্ছে পঠিতব্য তেমন তেমন যাচ্ছে, তাহলে এটা কিন্তু আগের মতোই কর্মকে ফলো করছে। এই জন্য বলছি কর্মবাচ্যে হয়, মানে কর্মকে ফলো করে। কর্মবাচ্যে হয়, কর্তৃবাচ্যে হয়, কথা তাৎপর্যই হচ্ছে যে তবোত্তর প্রত্যয়ান্ত শব্দ সবসময় কর্তাকে ফলো করবে, ত প্রত্যয়ান্ত শব্দ সবসময় কর্মকে ফলো করবে, মানে সাধারণভাবে যেটা আমরা দেখলাম এদিক সেদিক আছে। কৃত্য প্রত্যয়ান্ত শব্দ সবসময় কর্মকে ফলো করবে, এই হচ্ছে বুঝতে হবে, এইটা হচ্ছে নিয়ম। এবারে আপনাদের কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করুন। স্যার রামেণ গ্রন্থ পঠিতব্য আর পঠনীয় দুটোই হবে? দুটোই হবে, দুটোই হবে, একই হবে। স্যার গ্রন্থ তো প্রথমা এক বচনে আছে, তাহলে পঠনীয় তো পঠনীয়, পঠনীয় মানে বিসর্গ হবে। পঠনীয় এটা রাম শব্দের মতো হবে, মানে গ্রন্থ তাও রাম শব্দের মতো, পঠনীয় এটা রাম শব্দের মতো। গ্রন্থ পঠনীয়, গ্রন্থৌ হয়ে গেলে পঠনীয়, গ্রন্থাহ হলে পঠনীয়াহ, এরকম হবে। ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, অর্পিতা ম্যাডাম, আপনার যে প্রশ্ন যেটা হচ্ছিল ডাউট, এখন কি বুঝতে পারছেন কেন কি হচ্ছে, নাকি এখনো ডাউট আছে? হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিক আছে না। অশিস বাবু বোঝা গেছে? স্যার বোঝা গেছে। একটা জিনিস শুধু আপনি একটু বলে দিন যে তব্য আর অনিয়র এই প্রত্যয়গুলো যখন আমি লাগাচ্ছি সেটাতে কর্মণী ভাবে আমরা ইউজ করছি, এটা কি কর্তৃবাচ্যে ইউজ করতে পারবো? না, কর্তৃবাচ্যে বলতে এই যে রামেণ বেদঃ পঠিতব্য, এখানে কিন্তু কর্তৃবাচ্য করতে পারবে না। রামঃ পঠিতব্যঃ এই ধরনের বাক্য হয় না, এটা হবে না। হ্যাঁ সেটাই বলছি, এটা এই তব্য এবং অনিয়রটা আমরা সাধারণত কর্মণী এবং ভাব বাচ্যে মানে প্রয়োগ করে থাকি। একদম সেটাই তো নিয়ম। সেটাই বলছি, এটাতে কর্তৃবাচ্যে তো আমরা এটাকে প্রয়োগ করি না, সাধারণত করিনি। না, করবে, এটা সাধারণত করা যায় না। কিন্তু যদি আপনি এই যেটা আমরা একটু এক্সটেনশন করলাম যে রামঃ পঠিতব্যম বেদম পঠতি, এইরকম বাক্য করলে তখন আপনি কর্তৃবাচ্য কোনোভাবে তখন কর্তৃবাচ্য, হ্যাঁ সেটা তো সেটা ওই পঠিতব্যর ব্যাপারটাকে আমি ওই আমার কর্মর অনুসারে কর্মকে যেমন চেঞ্জ করা হয়েছে সেরকম ভাবে ওটা দ্বিতীয় হয়েছে, এটাও দ্বিতীয় হলো। হ্যাঁ, তখন এই পঠিতব্যটাকে আমি বেদের বিশেষণ হিসেবে ইউজ করছি, এইটুকু হিসেবে ইউজ করলাম। হ্যাঁ,
ঠিক সামান্য ঠিক যে বাক্য রামেণ বেদঃ পঠিতব্যঃ, রামেণ গ্রন্থঃ লেখনীয়ঃ, রামেণ বিদ্যালয়ঃ গন্তব্যঃ, এই ধরনের যে বাক্যগুলো আছে সেই বাক্য হুম। কিন্তু কর্তৃবাচ্য হয়। ঠিক আছে? কিন্তু কিন্তু স্যার এটার মানে তো আলাদা হয়ে যাচ্ছে। উচিত অর্থে যে কথাটা বললেন সেটা ওই রামেণ বেদঃ পঠিতব্য এইখানেই অর্থটা আসছে। আর এটা রামঃ পঠিতব্যং বেদং পঠতি, এই কথাটার মিনিংটা তো একই রকম আসছে না? না, উচিত অর্থে আসছে। তব্বিয়ত শব্দটা উচিত অর্থে, রামের দ্বারা উচিত অর্থে আছে, পঠিতব্য যে হ্যাঁ, বই, পঠিতব্য সেইটা যে বেদ, পড়ছে, সেটাও পড়ছে। হ্যাঁ, এই অর্থে সেটা আসছে। পড়ছে, এই অর্থে হ্যাঁ আসছে, হ্যাঁ, হ্যাঁ। এই অর্থে আসছে। হ্যাঁ। ঠিক ঠিক আছে? আছে, ঠিক আছে। তাহলে তিনজনেই বুঝতে পেরেছেন। ঠিক আছে, খুব ভালো। আচ্ছা, তাহলে আমরা এই বিষয়টা বৃত্তটা তাহলে শেষ করি। তাহলে এইভাবে তাহলে আমরা কৃত্যপ্রত্যয় কিছু নিয়ম আমি লিখেছি, মানে এই নিয়মগুলো একসাথে লেখা আছে সুবিধার জন্য, পরে আপনাদের পড়তে সুবিধা হওয়ার জন্য লেখা আছে। দেখুন, কৃত্যপ্রত্যয় উচিত অর্থে হয়, কৃত্যপ্রত্যয় কর্মবাচ্যে হয়, কৃত্যপ্রত্যয় প্রধানত দুটি, তব্যত এবং অনিয়ত। কৃত্যপ্রত্যয়ান্ত শব্দ ক্রিয়াবাচক শব্দ। কৃত্যপ্রত্যয়ান্ত শব্দগুলি কর্মকে অনুসরণ করে, কর্মের লিঙ্গ বচন বিভক্তি অনুসারে এই শব্দগুলির লিঙ্গ বচনে বিভক্তি হয়। কৃত্যপ্রত্যয়ান্ত শব্দগুলি পুল্লিঙ্গে রাম শব্দের মতো হয়, স্ত্রীলিঙ্গে লতা শব্দের মতো হয়, আর নপুংসক লিঙ্গে ফল শব্দের মতো হয়। ঠিক আছে? মানে ত প্রত্যয়ান্ত শব্দগুলো যেমন যেমন চলে, কৃত্যপ্রত্যয় হলে তেমন তেমনই চলে। ত প্রত্যয়ান্ত শব্দ দেখেছিলাম যে পুল্লিঙ্গে রাম শব্দ, স্ত্রীলিঙ্গে লতা শব্দ, নপুংসকলিঙ্গে ফল শব্দ, এখানেও তাই। এই শব্দগুলি সমস্ত কালেই ব্যবহৃত হতে পারে, এটা একটা বিষয় যেটা আমরা দেখলাম। যেমন ত প্রত্যয় তবত প্রত্যয় অতীত কাল অর্থেই হয়, সেরকম এখানে না, কৃত্যপ্রত্যয় শব্দ তিন কালেই তার ব্যবহার হতে পারে। এই হচ্ছে কৃত্যপ্রত্যয়। তাহলে আমাদের ত, তবতু, কৃত্য, এই তিনটে আমাদের হয়ে গেল আজকে। ঠিক আছে? কৃত্য নিয়ে কারোর কোনো প্রশ্ন আছে? কৃত্য প্রত্যয় নিয়ে যে কোনো তবতু, কৃত্য, এই তিনটে প্রত্যয় নিয়েই যদি কারোর কোনো প্রশ্ন থাকে করুন, না হলে এই বিষয়টা আমাদের শেষ হয়ে গেল আজকে। স্যার একটু পারমিশন চাইলাম, যদি আগামী দিনে যদি আপনাকে এইটার ব্যাপারে কিছু প্রশ্ন করি সেটা একটু একদম একদম, সেটা কোনো অসুবিধা, সেটা আপনি আপনার শেষ ক্লাসেও এটা নিয়ে প্রশ্ন করতে পারেন, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। আমার সেটাই ঠিক আছে? জিজ্ঞাসা বুঝলাম যে আজ একটু ক্লিয়ার হয়ে গিয়ে আপনাকে যদি দরকার হয় কিছু প্রশ্ন করবো। একদম। আচ্ছা স্যার, এটাও আপনাদের কৃৎপ্রত্যয় কি আলাদা আর এই দুটো ছাড়া আর কিছু হবে না? তব্য অনিয়ত ছাড়া আর কিছু করাবেন না তো? হ্যাঁ, হয়। আচ্ছা, আরো আছে, ইয়ত আছে, নিয়ত আছে। হ্যাঁ হ্যাঁ, ইয়ত, এগুলো কি করাবেন? ওগুলো দরকার নেই, কারণ ওগুলোতে রূপের একটু এদিক সেদিক হয়ে যায়। এখন আমার আচ্ছা, যেটা কাজ চলে যাবে তার থেকে বেশি দরকার নেই। ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। ইয়তে দেখুন কোথায় হয়ে যাচ্ছে, কোথায় আকার চলে আসে, হ্যাঁ কোথায় হচ্ছে গম্যম, কোথায় হয়ে যাচ্ছে পাঠ্যম, হ্যাঁ, কোথায় হচ্ছে কার্যম, এইভাবে মানে চেঞ্জ হয়। এই জন্য আমি ওটা একটু সাইডেই রাখি। ঠিক আছে, ঠিক আছে। তব্য এবং অনিয়র এই দুটো হবে, ঠিক আছে। এই দুটো হলে এই দুটো ইউজ করা খুব সোজা, প্রয়োগ করা খুব সহজ। ঠিক। স্যার আপনি বললেন কৃত্যপ্রত্যয় কর্মবাচ্য ভাববাচ্যই হয়, শুধু কর্তৃবাচ্য হ্যাঁ, হয় না। কর্মবাচ্য ভাববাচ্য, কর্তৃবাচ্য হয়। কিন্তু লাস্টে আবার বললেন শুধু কর্মবাচ্য হয়। আচ্ছা, ওখানে ভাববাচ্যটা লেখা নেই। আচ্ছা, ভাববাচ্যটা লিখে নিতে হবে। আচ্ছা কর্মবাচ্য মানে ওই, আমরা আসলে ভাববাচ্যটা আলাদা করে বলি না, এই কর্তৃবাচ্য কর্মবাচ্য খুব প্রসিদ্ধ। কর্মবাচ্য হয় আচ্ছা না, কর্মবাচ্য ভাববাচ্য হয় না। যে ভাববাচ্য কখন হয়? যখন ওই কর্ম থাকে না, যেখানে তখন কর্ম ভাববাচ্য থাকে না, হয়। হ্যাঁ যেখানে কর্ম থাকে না সেখানে ভাববা। হ্যাঁ, কর্মবাচ্য বলতে ওখানে ভাববাচ্য ধরে নিন। ঠিক আছে? আচ্ছা, ঠিক। আচ্ছা, আমি কৃত্যর এটাও আমি গ্রুপে দিয়ে দিলাম। আর হচ্ছে এবারে পরের দিন, আপনারা যেহেতু বললেন, পরের দিন আমি দেখাবো সানচ এবং সত্রী। ঠিক আছে? তো আমাদের দেখুন, আমাদের অলরেডি আমাদের ত প্রত্যয় হয়ে গেল, আমাদের তো কর্মণি আমরা জানেন, ত হয়ে গেল, কৃত্য হয়ে গেল, মানে 7, 8, 9 হয়ে গেল, 12 নম্বরটাও হয়ে গেছে, তবতুও হয়ে গেছে। ঠিক আছে? মাঝে পড়ে আছে 10 এবং 11, মানে কর্মণি সানচ আর কর্তরি সত্রী অথবা সানচ। তাই পরের দিন আমরা সত্রী প্রত্যয় এবং সানচ প্রত্যয়
এই দুটো প্রত্যয় শিখবো। আপনারা যেটা বললেন আগে ওই L1 এর যেগুলো করেছেন সেগুলো শিখে দেখে আসবেন, তারপরে আমরা এটা ক্লাসে দেখবো, তাহলে সুবিধা হবে। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, আচ্ছা, পরের দিনের হোমওয়ার্ক আমি এখনই দিয়ে দিচ্ছি। তারপরে একটা অন্য জিনিস, সেটা হচ্ছে আপনাদের তাহলে রাম শব্দ হয়ে গেছে, ফল শব্দ হয়ে গেছে, লতা শব্দ হয়ে গেছে, কবি শব্দ হয়ে গেছে। এবারে আপনারা পরের দিন নদী শব্দ, নদী দীর্ঘ ইকারান্ত নদী শব্দ, ভগবত শব্দ। ঠিক আছে, নদীর স্যার ভগবতটা শব্দ, একটু পিডিএফটা দিয়ে দেবেন। ভগবতের পিডিএফ আমি দিয়ে দেবো। ঠিক আছে, ভগবত দিয়ে দেবো। নদী আপনাদের আছে? নদী হ্যাঁ, পারবেন? নদী তো নদী আছে, নদী আছে, নদী আছে। ভগবত করবেন, নদী করবেন, আর জগৎ, জগৎ শব্দ। ঠিক আছে, এই তিনটে শব্দ পরের দিন করে আসবেন। বোঝা গেছে কি কি বললাম? নদী, ভগবত, জগৎ। নদী, ভগবত, জগৎ। হ্যাঁ, কি কি বললাম? নদী, ভগবত আর জগৎ, জগৎ। তিনটে শব্দ, মানে যেই তিনটে আমাদের তবতু প্রত্যয় প্রয়োগ করার ক্ষেত্রে কাজে লাগবে। বুঝতে পেরেছেন? এই জন্য তিনটে দিলাম। ঠিক আছে। হ্যাঁ, তবতু প্রত্যয় স্ত্রীলিঙ্গে নদী শব্দের মতো চলে, পুল্লিঙ্গে ভগবত আর ক্লিবলিঙ্গে জগৎ। এই তিনটে শব্দ সকলে মুখস্থ করে আসবেন। ঠিক আছে, নদী, ভগবত, জগৎ। এটা একটা হোমওয়ার্ক থাকবে। দ্বিতীয় হোমওয়ার্ক, আমি দশটা বাক্য গ্রুপে দিচ্ছি। ঠিক আছে, একটা পিডিএফ দিচ্ছি 10টা বাক্যের। সেখান সেই যে বাক্যগুলো রয়েছে, কারণ আমি শেয়ার করি, তারপর আপনাদের রয়েছে। শেষ যেটা পাঠালাম সেটা একটু সকলে ডাউনলোড করে নিন তো। করেছেন ডাউনলোড? ডাউনলোড করা হয়েছে? হ্যাঁ স্যার, হয়েছে। হ্যাঁ, ওইখানে দেখুন ওই যে 10টা বাক্য দেওয়া আছে। এই 10টা বাক্যতে এই বাক্যগুলো লট লকারেই আছে, বর্তমানকালে আছে। এখানে আপনাদের তবতু প্রত্যয় ইউজ করতে হবে, ত প্রত্যয় ইউজ করতে হবে, আর কৃত্য প্রত্যয় ইউজ করতে হবে। ঠিক আছে, আমি তবতু প্রত্যয়ের প্রাতিপদিক গুলো পাশে দিয়ে দিয়েছি যেহেতু সুবিধের জন্য, কারণ এদিক সেদিক হয় তো, ওই জন্য তবতু প্রত্যয়ের প্রাতিপদিক গুলো পাশে দিয়ে দিয়েছি। তবতু জানেন মানে ওখান থেকে বদ বাদ দিলে ত গুলো পেয়ে যাবেন। ঠিক আছে, আর কৃত্যটা তো সোজা, ওটা আপনি নিজেরা করে নেবেন। ঠিক আছে, তাহলে এইভাবে ত্বক, তবতু এবং কৃত্য। কৃত্যতে আপনি যে কোনো একটা হয় অনিয়ন, না হলে তব্যের, যে কোনো একটা করলেই হবে, দুটো করে করা দরকার। ঠিক আছে,
এই মানে প্রত্যেকটা বাক্যের এতে 3টে করে বাক্য হবে, মানে মোট 30টা বাক্য আপনাদের লিখতে হচ্ছে। বুঝতে পেরেছেন? এইগুলো আপনারা সকলে করে আনবেন, করে আমাকে ক্লাসের আগে পাঠিয়ে দেবেন। আমি ক্লাসে এগুলো আলোচনা করবো, ক্লাসের আগে আমাকে পাঠিয়ে দেবেন, আমি দেখে রাখবো। ক্লাসে যার যার ভুল হয়েছে বা ঠিক হয়েছে আমি সব আলোচনা করবো। ঠিক আছে স্যার? আপনার নেক্সট ক্লাস কবে? নেক্সট ক্লাস এই শনিবারটা হবে না, নেক্সট শনিবার। মানে আজকে হচ্ছে আপনার কত তারিখ? আজকে হচ্ছে 30 তারিখ। নেক্সট ক্লাস হবে আপনার 8 তারিখে, 8 তারিখে, জুন আমি মাসের 8 তারিখ। আমি ওই দিন একটু ট্রাভেল করব, আমি ট্রেনে থাকবো। যদি হয় আমি তো এগুলো পাঠিয়ে দেবো, মানে হোমওয়ার্ক গুলো পাঠিয়ে দেবো, ক্লাসটা অ্যাটেন্ড করবো, কিন্তু একটু ডিস্টার্ব হতে পারে স্যার। ঠিক আছে, অসুবিধা নেই, আপনি শুনবেন ক্লাস, যদি অসুবিধা হয় পরে ইউটিউবে শুনে নেবেন, রেকর্ডিং করে দেওয়া। ঠিক স্যার, ঠিক ঠিক। ঠিক আছে, তাহলে এই তো হচ্ছে দুটো হোমওয়ার্ক থাকলো। একটা হচ্ছে শব্দরূপ মুখস্থ করে আসবেন, 3টে শব্দ, নদী, ভগবত, জগৎ, 3টে শব্দ মুখস্থ করে আসবেন। দ্বিতীয় হোমওয়ার্ক হচ্ছে যেই 10টা বাক্য দিলাম সেই 10টা বাক্যের ত প্রত্যয় প্রয়োগ করে, তবত প্রত্যয় প্রয়োগ করে, কৃত্য প্রত্যয় প্রয়োগ করে যে বাক্যগুলো হবে সেগুলো লিখে আনবেন। দুটো হোমওয়ার্ক থাকলো। আর তক তবত আজকে কি কি শেখানো হলো? আজকে হয়েছে ত প্রত্যয় হয়েছে, তবত প্রত্যয় হয়েছে, কৃত্য প্রত্যয় হয়েছে। আর কর্মনিবাচ্যতা আপনারা জানতেন, ওটা কিছু বলা হয় না, ওটা তো আপনারা জানেন। ঠিক আছে, এই জিনিসগুলো আজকে হলো। স্যার ভগবতের এটা দিয়ে দেবেন স্যার, পিডিএফ? আমি ভগবত আমি এখনই দিয়ে দিচ্ছি, আমি এখনই দিয়ে দিচ্ছি। আচ্ছা, ভগবত শব্দ পাচ্ছি না ওই অষ্টাধ্যায়ী অ্যাপে, তার জায়গাতে দেওয়া আছে ভবৎ শব্দ, ভবৎ, ভবত। একই রকম রূপ হয়, ভবৎচা ভগবত্তা, ভবতে ভবান ভবন্ত ভবন্তঃ, ওখানে ভগবান ভগবন্ত ভগবান, একটা গ লাগবে শুধু এক্সট্রা। ঠিক আছে, বুঝতে পেরেছেন? আমি ভবতটা শেয়ার করছি, সেখান থেকে ভগবতটা করে নেবেন। ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। আচ্ছা, এটা হলো। আর পরের দিন যেহেতু 36 করাবো, 36টা আপনারা একটু দেখে আসবেন, যেটা জানেন, তাহলে জিনিসটা তাড়াতাড়ি হয়ে যাবে। বুঝা গেছে? 36টা সবাই একটু দেখে আসবেন, যা যতটা জানেন, বাকিটা আমরা ক্লাসে দেখে নেবো, হয়ে যাবে। আচ্ছা স্যার, হোমওয়ার্ক যেটা, সেটা কি কোথায় আমরা করবো? আপনাকে পাঠাবো কোন হোয়াটসঅ্যাপে পাঠাবো, আপনার নাম্বারে, না এইখানে এই লিঙ্কেই পাঠাবো? না, হোয়াটসঅ্যাপে আমার নাম্বারে পাঠিয়ে দেবেন। আপনার গ্রুপে আমার নাম্বার আছে। হ্যাঁ, হ্যাঁ, আমার গ্রুপে নাম্বার আছে, ওখান থেকে পাঠিয়ে দেবেন। ঠিক আছে? ওকে। স্যার এই হোমওয়ার্ক গুলো সব পুংলিঙ্গে আছে তো স্যার?
হ্যাঁ, মোটামুটি যে শব্দগুলো জানেন সেটার উপরেই ভিত্তি করে দেওয়া আছে। মানে সবই পুল্লিঙ্গ করা আছে? না না, কিছু কিছু দেখবেন ক্লিবলিঙ্গ আছে, ক্লিবলিঙ্গ নেই আপনার, স্ত্রীলিঙ্গ আছে। ঠিক আছে, পুল্লিঙ্গ লিঙ্গ আছে, আছে। স্ত্রীলিঙ্গ আছে, স্ত্রীলিঙ্গ আছে। স্ত্রীলিঙ্গ তো আমরা দেখলাম, তো একই তো ব্যাপার, শুধু ওই রূপটা আপনার একটু অন্যরকম হবে, আর কিছুই না। মানে পুলিঙ্গতে ওই তবত প্রত্যয়ান্ত শব্দটা ভগবত শব্দের মধ্যে চলবে, স্ত্রীলিঙ্গ হলে নদী শব্দের মধ্যে চলবে, এইটুকুই পার্থক্য। আর নিয়ম তো সব একই। ঠিক আছে, যেমন ধরুন রামঃ বিদ্যালয়ম গতবান হয়, সীতা বিদ্যালয়ম গতবতী হবে, এইটুকু, আর তো সব একই। ঠিক আছে, করুন করুন, মানে এটা বাড়িতে করুন, করলে যখন করবেন তখন দেখবেন অনেক প্রশ্ন আসবে, সেগুলো পরের দিন ক্লাসে ক্লিয়ার করে দেবো। স্যার ওই আত্মনেপদীর ক্ষেত্রে কি কোনো চেঞ্জ হবে? আত্মনেপদী যেমন লাস্ট একটা অধীতে আছে, অধীতে। না না, ওখানে একই রকম, আত্মনেপদীর কোনো প্রভাব এখানে পড়বে না। করবে না তো? আচ্ছা, না না। ঠিক ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এইবার আমাদের কাছে 20 মিনিট মতো আছে, আমরা একটু সংস্কৃত যন্ত্রের এই লাস্ট 15 মিনিট আছে সংস্কৃত যন্ত্রের অভ্যাস করবো। ঠিক আছে, সেখানে আগের দিন যেরকম আমি বলছিলাম যে এই যে আমরা প্রথম লাইনটা ধরবো এখানে, রাম দিয়ে লাইনটা, রাম লিখতি মন্ত্র, সকলে স্ক্রিন দেখতে পাচ্ছেন তো? রাম হ্যাঁ, লিখতি দেখতে পাচ্ছি। মন্ত্র কলম নর লেখন গ্রাম লিখ্যতে লিখিত লেখন, এইভাবে আছে। এই লাইনটা দিয়ে আমাদের 108টা বাক্য হবে, যেটা আমরা অলরেডি অনেকবার অভ্যাস করেছি। সেইভাবেই কিন্তু এর পরেগুলো এরকমই চলছে, প্রত্যেকটা শুধু শব্দ চেঞ্জ হবে, কিন্তু প্রত্যেকটা লাইন দিয়ে 108টা করে বাক্য হবে। নতুন নতুন শব্দ দেওয়া আছে, সেই শব্দ রূপ দিয়ে একই স্ট্রাকচারে নতুন নতুন বাক্য হবে, এইটুকুই। প্রত্যেকটা এই 17টা 18টা লাইন আছে, প্রত্যেকটাতে এরকম ব্যাপার আছে। ঠিক আছে, এইভাবেই আমাদের শব্দরূপগুলো মুখস্থ করছি না আমরা এখন, সেই শব্দরূপগুলোর অভ্যাস হয়ে যাবে, বাক্যের অভ্যাস হয়ে যাবে, সমস্ত কিছুর অভ্যাস হয়ে যাবে, প্রত্যয়গুলোর অভ্যাসও হয়ে যাবে। আচ্ছা, আশিস বাবু, রাম লিখতি মন্ত্র, এই যে তিনটে শব্দ, এই তিনটে শব্দে 9টা বাক্য হতে পারে, হ্যাঁ, সেটা একটু বলুন বলুন। রামঃ লিখতি মন্ত্রম, রামঃ লিখতি মন্ত্রৌ, রামঃ লিখতি মন্ত্রান, রামৌ লিখতঃ মন্ত্রম, রামৌ লিখতঃ মন্ত্রৌ, রামৌ লিখতঃ মন্ত্রান, রামঃ লিখন্তি মন্ত্রম, রামঃ লিখন্তি মন্ত্রৌ, রামঃ লিখন্তি মন্ত্রান। খুব ভালো। অর্পিতা ম্যাডাম, রাম লিখতি কলম, এই তিনটে শব্দ দিয়ে 9টা বাক্য বলুন। রামঃ লিখতি, ওটা কি কলম মেনো মানে তৃতীয়া করবো তাই তো? তৃতীয়, হ্যাঁ, দেখুন এই উপরে দেখুন বোল্ডে কি কোনটা কি কর্ম করণ সব লেখা আছে, ওইভাবে আপনাকে ফলো করতে হবে। ঠিক আছে, রামঃ লিখতি কলমেন, রামঃ লিখতি কলমাভ্যাম, রামঃ লিখতি কলম শব্দটা স্যার নপুংসকলিঙ্গ না ওটা পুংলিঙ্গ? না দেখুন এইখানে সব পুল্লিঙ্গ, এইটা একটা জিনিস খেয়াল রাখা, আমি বলে দিচ্ছি আজকে প্রথম দিন। এই যে প্রত্যেকটা লাইনে যে শব্দগুলো দেওয়া আছে, সেই সব সমস্ত কিন্তু এই রাম শব্দের মতোই হবে। মানে এই আচ্ছা। রাম শব্দের লাইনে যতগুলো শব্দ, সমস্ত রাম শব্দ, মন্ত্র কলম নর গ্রাম, সবগুলো রাম শব্দের মতো। তারপরের আচ্ছা। লাইনে আসুন, মিত্র শব্দ আছে, মিত্র মানে মিত্রম মিত্রে মিত্রাণী, ত্রিবলিঙ্গ শব্দ। ঠিক আছে, রাইট, সেই রাইট। সেই লাইনের শব্দগুলো সব ফল শব্দ, নেত্র কলত্র বন, এই সমস্ত শব্দগুলো কিন্তু ফল সব শব্দের মতো হবে। নপুংসকে আছে সব। হ্যাঁ হ্যাঁ, এইটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, অর্পিতা ম্যাডাম বলুন। হ্যাঁ, রামঃ লিখতি কলমেন, রামঃ লিখতি কলমাভ্যাম, রামঃ লিখতি কলমৈঃ, রামৌ লিখতঃ কলমেন, রামাঃ না, লিখতি। রামও দিয়েই হবে, আচ্ছা রামও রামৌ, লিখতে হয় কলম। হ্যাঁ, আচ্ছা রামৌ লিখতঃ কলমেন, রাম রামৌ লিখতঃ কলমাভ্যাম, রামৌ লিখতঃ কলমৈঃ, তারপর রামাः লিখন্তি কলমেন,
হুম, রামাহ লিখন্তি কলমাভ্যাম, রামাহ লিখন্তি কলমৈঃ। হ্যাঁ ঠিক আছে। এবার আকাশবাবু বলুন। রাম লিখতি নর, এই তিনটে শব্দ দিয়ে বলুন। এবার এখানে লিখতি হবে না, সরি লিখতি হবে না। এই নরের উপরে কি লেখা আছে? দদাতি। দদাতি। তা যদি সম্প্রদানে দদাতি করতে হবে আপনাকে। রামঃ দদাতি নরায়, এইভাবে নটা বাক্য হবে। বলুন। রামः দদাতি নরায়ঃ, রামৌ দদাতি না না, নরায়। রামও নয়, রামঃ দদাতি, তিনটে হবে। রামঃ দদাতি হ্যাঁ, নরায়, রামঃ দদাতি নরাভ্যাম, তারপর রামः দদাতি নরাভ্যः, নরেভ্যঃ, নরাভ্যঃ হয় না, নরে নরেভ্যः, নরেভ্যঃ। নরেভ্যः। তারপর রামৌ দদাতি রামও হয়ে গেলে দদাতः। না না না, আহ, না দদাতির পরে ওইখানে রূপটা একটু অন্যরকম আছে। দদাতিতে দদাত হয় না, আপনাদের দত্তঃ। পিডিএফটাতেই দেওয়া আছে, দত্ত হয়, হ্যাঁ, ঠিক আছে। দত্তঃ। দত্তः। দদাতি, রূপটা কিরকম বলে দিচ্ছি, একটু অন্যরকম রূপ আছে এটা। দদাতি দত্তঃ দদতি। দদতি, দদতি, ঠিক আছে। দদাত। দদাতি দত্তঃ দদতি, মানে এক বচনে হচ্ছে আকার দদাতি, বহু বচনে দদতি, আকার নেই, ঠিক আছে। দদাতি দত্তঃ দদতি, ঠিক আছে। এবারে বলুন, প্রথম থেকেই বলুন আপনি। রামः দদাতি নরায়, রামः রামः দদাতি নরাভ্যাম, রামः দদাতি নরাভিः, নরেভ্যঃ। নরেভ্যः। চতুর্থী রাম, হ্যাঁ, চতুর্থী, হ্যাঁ, নরেভ্য চতুর্থী বহুবচন। রামো, রামো দত্তः আদত্ত, নরা, আচ্ছা সরি সরি, দত্ত, সরি দত্ত, রামও দত্ত, রাম, ঠিক ঠিক। রামো দত্তः নরায়, রামো দত্তः নরাভ্যাম, রামো দত্তः নরা নরাভিः, নরে নরেভ্যঃ, নরেভ্যঃ। নরেভ্য, নরেভ্য। রামৌ দদতি রামও নরায়, নয়, রামাহ হয়ে যাবে তখন। রাম, রামः, রামः, রামः দদতি নরায়, রামः দদতি নরাভ্যাম, রামः দদতি নরেভ্যः। ঠিক ঠিক ঠিক। পরেরটা আশিস বাবু বলুন দেখি। রামঃ আদদাতি, আর হচ্ছে নর, এই যে তিনটে দিয়ে। রামঃ আদদাতি নরাৎ, হুম রামঃ আদদাতি নরাভ্যাম, হুম রামঃ আদদাতি নরেভ্যঃ, রামৌ আদত্তঃ নরাৎ, রামৌ আদত্তঃ নরাভ্যাম, রামৌ আদত্তঃ নরেভ্যঃ, রামः আদদতি নরাৎ, রামः আদদতি নরাভ্যাম, রামः আদদতি নরেভ্যঃ। ঠিক। অর্পিতা ম্যাডাম বলুন পরেরটা। রাম লেখনম করোতি মন্ত্র, সেইভাবে যেটা হবে। রামः মন্ত্রস্য লেখনম করোতি। এইভাবে না রামः বলে এই স্ট্রাকচারটা ফলো করুন, তার সুবিধা হয় বলতে। ভুল নয় এটা। রামঃ লেখনম করোতি মন্ত্রস্য, এইভাবে করুন, তাহলে সুবিধা আচ্ছা হয়। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বুঝতে হবে, হ্যাঁ। রামः লেখনম করোতি মন্ত্রস্য, রামः লেখনম করোতি মন্ত্রয়োः, রামः লেখনম করোতি মন্ত্রাণাম, রামৌ লিখতः, সরি রামः রামো রামৌ রামো লেখনম কুর্বতः, কুরুতः কুরুতः, করোতি কুর্বতः, কুরুতः হ্যাঁ, কুর্বন্তি। কুরুতः কুর্বন্তি, হ্যাঁ। রামৌ रामौ लेखनं कुरुतः मन्त्रस्य, रामौ लेखनं कुरुतः मन्त्रयोः, रामौ लेखनं कुरुतः मन्त्राणाम्।
রামাহ লেখা বলুন রামাহ বলুন। রামাহ লেখনম কুর্বন্তি মন্ত্রস্য রামাহ লেখনম কুর্বন্তি মন্ত্রয়োঃ রামাহ লেখনম কুর্বন্তি মন্ত্রাণাম। ঠিক আছে, খুব ভালো। আকাশবাবু বলুন পরেরটা। রাম লিখতি গ্রাম, এটা দিয়ে। रामः लिखति ग्रामे, रामः लिखति ग्रामयोः, रामः लिखति ग्रामेषु, रामौ लिखतः ग्रामे, रामौ लिखतः ग्रामयोः, रामौ लिखतः ग्रामेषु, रामाः लिखन्ति ग्रामे, रामाः लिखन्ति ग्रामयोः, रामाः लिखन्ति ग्रामेषु। খুব ভালো। আশিস বাবু বলুন কর্মনিবাচ্য। মন্ত্রঃ লিখ্যতে রামেণ। আশিস বাবু। হ্যাঁ স্যার বলছি। হুম, মন্ত্রঃ লিখ্যতে রামেণ। মন্ত্রঃ লিখ্যতে রামাভ্যাম। মন্ত্রঃ লিখ্যতে রামেভ্য। রামেভ্য নয়, তৃতীয়া, তৃতীয়ার বহু বচন। ও রামৈহি, রামৈহি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রামৈহি। হুম, নেক্সট হচ্ছে মন্ত্রৌ, মন্ত্রৌ লিখ্যেতে রামেণ। মন্ত্রৌ লিখ্যেতে রামাভ্যাম। মন্ত্রৌ লিখ্যেতে রামৈহি। হুম, মন্ত্রাः লিখ্যন্তে রামেণ। মন্ত্রাः লিখ্যন্তে রামাভ্যাম। মন্ত্রাः লিখ্যন্তে রামৈহি। খুব ভালো, খুব ভালো। আকাশবাবু বলুন ত প্রত্যয়। मन्त्रः लिखितः रामेण, मन्त्रः लिखितः रामाभ्यां, मन्त्रः लिखितः रामैः, হুম, मन्त्रः मन्त्रौ लिखितः रामेण, मन्त्रौ মন্ত্র হলে লিখিত মন্ত্র হবে না, মন্ত্র লিখতে লিখতে না না না, লিখিত লিখিত। এটা তো শব্দ ধাতুরূপ নয় তো, তাই না? রাম শব্দের মতো চলবে। লিখিত লিখিত লিখিতাহ, মন্ত্র লিখিত মন্ত্র লিখিত মন্ত্রাহ লিখিতাহ। ঠিক আছে, বলুন। আচ্ছা, মন্ত্রः লিখিতौ রামেণ, মন্ত্রः লিখিতौ না, মন্ত্রः লিখিত রামাভ্যাম। না, মন্ত্রः লিখিত না, মন্ত্রও লিখিত। মন্ত্রः হলে লিখিত হবে, মন্ত্র মন্ত্র হলে লিখিত হবে, মন্ত্রাহ হলে লিখিতাহ হবে। ঠিক আছে, হ্যাঁ বলুন। প্রথম থেকে বলুন, মন্ত্রৌ প্রথম থেকে বলুন, প্রথম থেকে আবার বলুন। মন্ত্রः লিখিতः রামেণ, মন্ত্রः লিখিতः রামাভ্যাম, মন্ত্রः লিখিতः রামৈः, মন্ত্রौ লিখিতौ রামেণ, মন্ত্রौ লিখিতौ রামাভ্যাম, মন্ত্রौ লিখিতौ রামৈः, মন্ত্রাः লিখিতাः রামেণ, মন্ত্রাः লিখিতাः রামাভ্যাম, মন্ত্রাः লিখিতাः রামৈः। ঠিক আছে, খুব ভালো। আশিস বাবু বলুন দেখি পরেরটা। কৃত্য প্রত্যয়। প্রত্যয়। মন্ত্রঃ রামেণ লেখনীয়। ওরকম করুন, মন্ত্রঃ লেখনীয়ঃ রামেণ, এরকম বলুন, সুবিধা হবে। আচ্ছা, মন্ত্রঃ লেখনীয়
রামেণ মন্ত্র মন্ত্রৌ না, মন্ত্রঃ মন্ত্রঃ লেখনীয় রামাভ্যাম হুম মন্ত্রঃ লেখনীয় রামৈঃ হুম মন্ত্রৌ লেখনীয়ৌ হুম রামেণ মন্ত্রৌ লেখনীয়ৌ রামাভ্যাম হুম মন্ত্রৌ লেখনীয়ৌ রামৈঃ মন্ত্রাः লেখনীয়াः রামেণ মন্ত্রাः লেখনীয়াः রামাভ্যাম মন্ত্রাः লেখনীয়াः রামৈঃ। বাহ, খুব ভালো। আচ্ছা, বাকি তিনটে থাক, বাকি তিনটে আমরা ওই পরের দিন 36 আনুজ হয়ে যাওয়ার পরে তবতুটা আছে শেষের দিকে, ওটা পরের দিন করবো, ঠিক আছে? তাহলে মোটামুটি বুঝতে পারছেন এইভাবে 108টা বাক্য হবে, আপনারা বুঝতে পেরে গেছেন আশা করছি। স্যার এটা হলো ঠিকঠাক হচ্ছে তো আমাদের? একদম একদম খুব ভালো হচ্ছে, খুব ভালো। আমি এত ভালো প্রথমবারে কোনো ব্যাচেই দেখিনি, আমাদের খুব ভালো হচ্ছে, খুব ভালো হচ্ছে। আচ্ছা, এবারে তাহলে আজকের ক্লাস হয়ে গেল। দুটো হোমওয়ার্ক থাকছে, আরেকবার মনে করিয়ে দিচ্ছি। 3খানা শব্দরূপ দিলাম, নদী, ভগবত, জগৎ, 3টে শব্দরূপ মুখস্থ করে আসবেন। আর এই যে 10টা বাক্য দিয়েছি, 10টা বাক্যের কৃত্য, তবতু এবং তয় 3টের প্রয়োগ করে লিখে আমাকে পাঠিয়ে দেবেন ক্লাসের আগে, ঠিক আছে? এই দুটো হোমওয়ার্ক করে আসবেন। আর আজকে যেগুলো পড়ালাম, আগের দিন যেগুলো পড়িয়েছি সেগুলো রিভিশন দেখতে থাকুন, ঠিক আছে? এগুলো ভুলে যেন না যাওয়া হয়। আমি প্রত্যেক দিনের ক্লাসে চেষ্টা করবো আগেরগুলো রিভিশন করে পরেরটা শুরু করার, ঠিক আছে? তাহলে সুবিধা হবে, ঠিক আছে? তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, ঠিক আছে? সকলকে শুভরাত্রি। আচ্ছা, শুভরাত্রি স্যার, শুভরাত্রি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু।